এখন দেখো, এদিকে দেখো, তো আমাদের কথা হলো গিয়া আমরা যতটুকু তাপ, মনে করো তাপ গতিবিদ্যার কিছু সূত্র মূত্র গুলা আছে, এত কিছু তোমার লেভেলে এখন জানার প্রয়োজন নাই, বাট আমি তোমারে বলি যে দুইটা বস্তুরে তুমি যদি এক জায়গায় রাখো, বুঝছো, দুইটা বস্তু তুমি যদি এক জায়গায় লাগাই রাখো, তাইলে ওই দুইটার মধ্যে তাপীয় একটা সাম্যাবস্থা সৃষ্টি হইতে যাবে। তার মানে কি, যে গরম সে কি করবে, সে আরেকটারে দিয়ে দেবে তাপ কিছু, আবার যে ঠান্ডা সে কিছু তাপ নিবে, নিয়ে দুইজনই চাবে যে আমরা দুইজনে একই তাপমাত্রায় চলে আসি। এবং তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র সম্পর্কে তোমারে যদি বলি, বুঝছো, তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র নিয়ে যদি তোমারে আমি বলি, সেটা হলো, আমি তোমারে দেখাই যে এইটা মনে করো যে এই যে আয়রন আর এই পানি, এই দুইটা আমি একই টেম্পারেচারে রাখলাম, মানে একসাথে রাখলাম, রাখার পরে এবার আবার এই আয়রন আর এই যে ইট, এই দুইটারে আমি একসাথে রাখলাম। তার মানে কি হবে জানো, এই যে পানি, আয়রন আর ইট, এই তিনটাই একই তাপমাত্রায় চলে আসবে। বুঝতে পারছো? এটা তাপগতিবিদ্যার একটা সূত্র, এটা বলা হয় শূন্যতম সূত্র। তার মানে কোন দুইটা বস্তু যদি আলাদা আলাদা তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে ওই তিনটা বস্তু কি তাপমাত্রা একই হবে। এটা হলো তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, মোটামুটি এরকম বলা যায় আর কি। তো আসো আমরা একটু বোঝার চেষ্টা করি বিষয়টা আসলে কি এবং কেন, বুঝছো? তো মনে করো যে আমরা এই যে পানিটাকে দিলাম, দিয়ে আমরা হিট দিচ্ছি, দেখো পানিটাকে দিয়ে আমরা হিট দিচ্ছি, এই আমি একটু টেম্পারেচারটা মাপতে চাই, দেখো পানির টেম্পারেচারটা আমরা মাপতে চাই। দেখো এবার আমরা হিট দিচ্ছি, দেখো পানির টেম্পারেচারটা ধীরে ধীরে বাড়ছে, পানির টেম্পারেচার তো ধীরে ধীরেই বাড়ে, দেন পানির টেম্পারেচারটা ধীরে ধীরে বাড়তে থাকছে। এবার দেখো বাড়তে বাড়তে একটা পজিশনে দেখো, এই দেখো এটা কিন্তু ভ্যাপার হচ্ছে। এবার তুমি তাকাই দেখো, হ্যাঁ, এবার দেখো যে, এবার কথা হলো যে এই যে পানিটা দেখো এবার ফুটছে না, তুমি ভ্যাপার দেখতে পাচ্ছ পানির? হ্যাঁ, আচ্ছা, তুমি পানির ভ্যাপার দেখতে পাচ্ছ। এবার তোমার যদি আমি বলি যে এবার থার্মোমিটারের দিকে তুমি লক্ষ্য করো, তুমি কি থার্মোমিটারের এই যে তাপমাত্রা তুমি কি বাড়তে দেখছো? থার্মোমিটারের যে টেম্পারেচার, এটা কি তুমি বাড়তে দেখছো? টেম্পারেচার কিন্তু বাড়ছে না। কেন বাড়ছে না বলো তো? কেন বাড়ছে না আমাকে বলো। হ্যাঁ, ভাবো ভাবো কেন বাড়ছে না। দেখো, দেখো প্রত্যেকটা জিনিস কিভাবে চেঞ্জ হয় আমি তোমার একটু বোঝানোর চেষ্টা করি। দেখো এদিকে তাকাও, যে আমি যদি তোমারে বলি যে প্রত্যেকটা জিনিস কিভাবে চেঞ্জ হয়, এই ম্যাথ গুলো আমরা পরে দেখবো। আগে আমরা বলি যে মনে করো যে কোনো একটা বস্তু আছে, মনে করো যে এটা একটা বরফ আছে, এটা একটা বরফ আছে। এই যে বরফটা, এই যে বরফটা এখানে যে আছে, এই যে বরফটা এখানে যে আছে, এখন এই বরফটা মনে করো যে এই বরফের তাপমাত্রা হলো মাইনাস কত ডিগ্রি, মাইনাস মনে করো হচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে -5 ডিগ্রি সেলসিয়াসের যে বরফটা আছে, -5 ডিগ্রি সেলসিয়াসের যে বরফটা আছে, এই বরফটা ফার্স্টে কি হবে তুমি জানো? এই -5 ডিগ্রি সেলসিয়াসের বরফটা আগে ওরে তুমি যদি তাপ দাও, তাহলে ও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ হবে। বুঝছো? আগে কি হবে, এই টেম্পারেচারটা কি হবে বলতো, টেম্পারেচারটা বেড়ে যে 0 ডিগ্রিতে আসবে, দেন 0 ডিগ্রিতেও সে কিন্তু বরফই থাকবে। এবার দেখো, এই যে 0 ডিগ্রির যে বরফটা আছে, এই 0 ডিগ্রি টেম্পারেচারের যে বরফটা আছে, ওই বরফটা 0 ডিগ্রি টেম্পারেচারের 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের কি হবে বলতো, 0 ডিগ্রি, তোমার 0 ডিগ্রি টেম্পারেচারের বা 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পানি হবে। ভালো করে দেখো, আগে কিন্তু আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, দেন আমার কি হচ্ছে, অবস্থা চেঞ্জ হচ্ছে। ভালো করে বোঝো, আগে কি হচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, দেন আমার অবস্থা চেঞ্জ হচ্ছে। এবার দেখো, অবস্থা চেঞ্জ হওয়ার পরে যে এবার এই পানি কিন্তু আবার কোথায় যাবে, 100 ডিগ্রি পর্যন্ত যাবে। দেন 100 ডিগ্রিতে যে সে কি হবে, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে আগে রূপান্তরিত হবে। দেন ওই 100 ডিগ্রি সেলসিয়াসের পানি 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হবে। তো দেখো, এখন এই বাষ্পটা কতক্ষণ পরিণত হবে, বাষ্পটা কতক্ষণ পরিণত হবে বলতো, যতক্ষণ না এই যে পানি, এই যতক্ষণ না
এই পানিগুলা সম্পূর্ণ বাষ্পে পরিণত হচ্ছে, পানিগুলো সম্পূর্ণ বাষ্পে পরিণত হচ্ছে, ততক্ষণ কিন্তু ওই পানির টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বিকজ আমি তোমারে বলি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের পানি যেই হচ্ছে, তারপরে তুমি যদি আবার তাপ দাও, সাথে সাথে ওইটা কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্প হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু আর ওই পানির বোতলের মধ্যে থাকছে না, তার মানে ওইটা উড়ে চলে যাচ্ছে। আবার নিচে যে পানিটুকু আছে সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াসের পানি, ওইটাকে তুমি যখন আবার তাপ দিবা ওইটা কিন্তু আবার উড়ে চলে যাবে, ওইটা উড়ে চলে কি হবে, আবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে পরিণত হবে। তার মানে কথা হলো আমাদের নির্দিষ্ট একটা পয়েন্ট আছে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের কি বলতো স্ফুটনাঙ্ক। ওই স্ফুটনাঙ্ক পর্যন্ত যদি আসে আমরা কোনো টেম্পারেচার, তাহলে ওই স্ফুটনাঙ্কের চাইতে বেশি টেম্পারেচার আর কিন্তু গেইন করা পসিবল হয় না। বুঝতে পেরেছো? যদি না আমরা কোনো নির্দিষ্ট চাপ প্রয়োগ করি, বুঝতে পারছো? আমরা প্রেসার কুকারে কিন্তু আমরা 100 ডিগ্রির চাইতে বেশি টেম্পারেচারে পানিকে ফুটাইতে পারি, বিকজ ওখানে তোমার প্রেসারের পরিমাণ বেশি থাকে। তো আশা করি বুঝতে পারছো। এবার আমি যদি তোমারে বলি যে নর্মাল যে ব্যাপারগুলা, সেগুলো তোমার যদি বলি, মনে করো যে আমি অবস্থা চেঞ্জ হয় নাই, শুধু তাপমাত্রা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয় নাই? অবস্থা চেঞ্জ হয় নাই, অবস্থা নট চেঞ্জ, নট চেঞ্জ, জাস্ট কি চেঞ্জ বলো তো? জাস্ট টেম্পারেচার চেঞ্জ, জাস্ট টেম্পারেচার চেঞ্জ। কি অবস্থা? নট চেঞ্জ, জাস্ট টেম্পারেচার চেঞ্জ। এরকম যদি অবস্থা আমার থাকে, তাহলে আমাদের কি হবে বলতো? আমাদের যে অভ্যন্তরীণ যে শক্তি সেটা নির্ণয় করার সূত্র হবে কিউ ইজ ইকুয়াল টু এম এস এম এস ডেল টি। বুঝতে পারছো? যদি আমার অবস্থা নট চেঞ্জ, মানে আমার যদি অবস্থা চেঞ্জ না হয়, মনে করো যে আমার 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে, বুঝছো? 100 ডিগ্রি সেলসিয়াসের পানি হয়েছে, সেক্ষেত্রে আমার কি কোনো অবস্থা চেঞ্জ হচ্ছে? এটা আগেও পানি ছিল এন্ড এখনো পানি আছে, তাইলে আমার কি কোনো অবস্থা চেঞ্জ হচ্ছে? হচ্ছে না তো, আমার শুধু টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে। তাই আমরা যদি অভ্যন্তরীণ শক্তি বা কতটুকু শক্তি ব্যয় হয় সেটা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে? এম এস ডেল টি। এখন এই সূত্রের প্রমাণটা আমি কিন্তু প্রথমে তোমাকে দেখাইছিলাম, বলো কোনটা? জি আন্টি। আন্টি বলেন। হ্যাঁ আন্টি, থামবো অবশ্যই, বলেন। কেন মারবেন? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে।
বলো। কোনগুলা? হ্যাঁ, তো করাবো তো। আজকে আজকেই করাই দিব, কোনো সমস্যা নাই, বাট আগে আমি আমার যেই সিলেবাস আছে এটা পড়াই। না, অবশ্যই না, আমি করাই দিব, আমার তোলা আছে, সবগুলাই তোলা আছে, আমি করাই দিব। পড়ানো কি শুরু করব? বলো। আচ্ছা, আমি তোমারে আবার বলছি, যে মনে করো যে তোমার একটা পানি আছে, ধরো তোমার হচ্ছে, আমি তোমাকে দেখাই, আসো, তোমারে দেখাইলে তুমি বুঝবা। মনে করো যে তোমার কাছে পানি আছে, পানিটা হচ্ছে গিয়া এই যে, এই পানিটা আছে। তো এই পানিটা দেখো, ব্যাপার দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটাকে আমি তাপ দিচ্ছি, দেখো আমি তাপ দিতে আসি, বুঝতে পারছো? তো দেখো, এটাকে তাপ দিতে দিতে আমি দেখো এবার এই যে যেই পর্যায়ে আমি তাপ দিয়ে ফেলছি, আর কিন্তু আমি টেম্পারেচারকে বাড়াতে পারছি না। কারণ আমি যখনই কোনো ওয়াটার বা কোনো যে কোনো লিকুইডকে বা আমি যখন তার স্ফুটনাঙ্কে নিয়ে পৌঁছাবো, বুঝছো, আমি যখন কোনো লিকুইডকে তার স্ফুটনাঙ্কে নিয়ে পৌঁছাবো, যতক্ষণ পর্যন্ত না সবটুকু লিকুইড যতক্ষণ না পর্যন্ত ভ্যাপারে রূপান্তর হয়ে যাবে বা ভ্যাপারে পরিণত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই লিকুইডের টেম্পারেচারে কোনো চেঞ্জ আসবে না। বুঝতে পারছো? তো এখন কথা হলো যে আমরা এটা দেখতে পাচ্ছি, এবার দেখো আমি তোমারে এই যে অলিভ অয়েলের একটা জিনিস দেখাই, দেখো এই যে পাশাপাশি কিন্তু আমাদের ওয়াটার আছে, দেন অলিভ অয়েলও আছে। আমি একটা কাজ করি, বুঝতে পারছো, আমি হচ্ছে অলিভ অয়েলকেও তাপ দিই, দাঁড়াও আগে এটাকে আগে ঠান্ডা করে নিই, দাঁড়াও আগে এটাকে ঠান্ডা করে নিই। দুইটা টেম্পারেচার আমি সমান করে রাখবো, দুইটা টেম্পারেচার আমি সমান করে রাখবো ফার্স্টে। দাঁড়াও, এর টেম্পারেচার একদম নামাই দিব, পানির টেম্পারেচার, দেন এই যে পানির টেম্পারেচার আমি একদম নামাই রাখলাম। দেন আমি যে অলিভ অয়েলের যে টেম্পারেচার, সেটাকেও আমি সেম নামাই রাখবো, দাঁড়াও ওয়েট, অলিভ অয়েলের টেম্পারেচারকেও আমি সেম নামাই রাখবো। এখন কথা হচ্ছে গিয়া, তুমি দেখো এবার আমি টেম্পারেচার বাড়াবো, বুঝতে পারছো, টেম্পারেচার বাড়াবো, দেখো দুইটা লিকুইডের টেম্পারেচার কিন্তু সেম আছে, বর্তমানে দুইটা লিকুইডের টেম্পারেচার কিন্তু বলা যায় মোটামুটি সেম আছে। এবার আমি জাস্ট টেম্পারেচারকে বাড়াচ্ছি, দেখো আমি জাস্ট টেম্পারেচারকে বাড়াচ্ছি, তুমি দেখো যে এই যে অলিভ অয়েল যে অয়েলটা আছে, এই অয়েলের টেম্পারেচার দেখো পানির চাইতে কত দ্রুত বাড়ছে। তুমি দেখতে পাচ্ছ অলিভ অয়েলের টেম্পারেচার পানির চাইতে কত দ্রুত বাড়ছে। এন্ড দেখো একটা জায়গায় যে কিন্তু ওয়াটার থেমে গেছে, বাট অলিভ অয়েল কিন্তু এখনো দেখো টেম্পারেচার গেইন করছে। দেখো অলিভ অয়েলের যে টেম্পারেচার সেটা কিন্তু এখনো বাড়তে আছে, এন্ড বাড়তেই আছে। Then ও বাষ্প হওয়া শুরু করছে, বাট ওয়াটার দেখো কখন বাষ্প হওয়া শুরু করছে। তো এইটা কেন হচ্ছে? কেউ দ্রুত দ্রুত কারোর টেম্পারেচার গেইন করছে, আবার কারোর টেম্পারেচার গেইন করতে অনেক কম সময় লাগছে। এটা কেন? কারণ এদের এই স্ফুটনাঙ্কের পার্থক্যের কারণে, বুঝতে পারছো? তো এখন স্ফুটনাঙ্কটা কি জিনিস? যেই নির্দিষ্ট তাপমাত্রা বা যেই নির্দিষ্ট বিন্দুতে আমাদের কোন লিকুইড বাষ্পে পরিণত হয়ে যায়, তাকে আমরা বলতে পারি যে তার স্ফুটনাঙ্ক। বুঝতে পারছো, তার স্ফুটনাঙ্ক। এখন আমার কথা হচ্ছে গিয়া, এই যে স্ফুটনাঙ্ক আসলে কি, এটার কাজ কি, তোমার আমি বলি, যে যে কোনো জিনিসের আমরা যদি অবস্থা চেঞ্জ করতে চাই, যে কোনো জিনিসের অবস্থা যদি চেঞ্জ করতে চাই, তাহলে আপেক্ষিক সূত্রতাপের প্রয়োজন হয়। তুমি দেখো যে আমাদের এটা ছিল পানিতে, এটা ছিল পানিতে না, এটা বাষ্প হয়ে যাচ্ছে, তো এর অবস্থা কি চেঞ্জ হচ্ছে না? আবার দেখো এটা ছিল পানিতে, এটা বাষ্পে রূপান্তর হয়ে যাচ্ছে, তাইলে কি এর অবস্থার একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ আসছে না? তো এখন আমি সেটাই তোমাকে বোঝাতে চাচ্ছি, যে অবস্থার চেঞ্জ তুমি আমারও বোঝার চেষ্টা করো একটু, যে কোনো জিনিসের যদি অবস্থা চেঞ্জ না হয়, বুঝতে পারছো, কোনো জিনিসের বা কোনো লিকুইডের বা কোনো সলিডের যদি অবস্থা চেঞ্জ না হয়, শুধুমাত্র টেম্পারেচারের চেঞ্জ হয়, তাহলে তাদের অভ্যন্তরীণ যে শক্তি বা অভ্যন্তরীণ যে শক্তি তুমি বের করতে চলেছো, সেই বের করার সূত্রটা হচ্ছে Q is equal to ms del t।
এই সূত্রটা তোমারে আমি থিওরি পড়ানোর দিন প্রমাণ করে দেখাইছিলাম। এই প্রমাণ নিয়ে আমরা ভাত দিয়ে খাবো না। তো এই প্রমাণটা আপাতত তুমি যদি ভুলেও যেয়ে থাকো সমস্যা নেই, বাট এই যে ইকুয়েশনটা এটা একটু মাথায় রাখো। এই ইকুয়েশনটা কখন অ্যাপ্লিকেবল, এই ইকুয়েশনটা কোন সময়টাই অ্যাপ্লিকেবল, আমি যদি তোমাকে একটু ভালোভাবে বুঝাতে পারি যে এই ইকুয়েশনটা একমাত্র সেই সময় অ্যাপ্লিকেবল যখন আমাদের অবস্থা নট চেঞ্জ। মানে অবস্থা নট চেঞ্জ মানে কি, তোমার এই যে আমি বলছিলাম একটু আগে যে পানি থেকে বাষ্প হচ্ছে, তার মানে কি এর অবস্থা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো অবস্থা চেঞ্জ হইলে তোমার এই সূত্র কিন্তু অ্যাপ্লিকেবল না। বুঝতে পেরেছো? শুধুমাত্র কি তাপমাত্রা চেঞ্জ হলে এই সূত্র অ্যাপ্লিকেবল। কি চেঞ্জ হলে? তাপমাত্রা চেঞ্জ হলে। অবস্থা চেঞ্জ হবে না, বাট তাপমাত্রা চেঞ্জ হবে। আমি তোমার ধরতে দেখাইতে পারি কেমন, যে মনে করো যে এইদিকে তাকাও, এইদিকে তাকাও, আমি তোমার একটু দেখাই। সেটা হলো গিয়া এই যে এই ওয়াটার আছে, দেন এই ওয়াটারের দেখো তাপমাত্রা আমি আগে এই এখানে ছিল, এই যে এই দাগ পর্যন্ত এর তাপমাত্রা ছিল। দেন দেখো এই তাপমাত্রাকে আমি আস্তে আস্তে কমায় আনছি। দেন দেখো কমায় আনছি, দেখো এই তাপমাত্রা কি কমে যাচ্ছে না? এই তাপমাত্রা কমে যাচ্ছে। তো আগে ছিল কোথায়? আগে ছিল এই জায়গাটায়, এখন আসছে কোথায়? এই জায়গাটায়। তো এইটাই হচ্ছে ব্যাপার, যে আমরা যদি কোনো লিকুইডের বা কোনো সলিডের বা যে কোনো জিনিসের যদি তাপমাত্রা তাপমাত্রা জাস্ট চেঞ্জ করি, যেমন আগে ছিল 40 ডিগ্রি সেলসিয়াস, এখন হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস, বাট আগেও ছিল পানি, এখনো হয়েছে পানি, তাইলে আমাদের কোন সূত্র অ্যাপ্লিকেবল? এই সূত্রটা অ্যাপ্লিকেবল, নট অন্য কোনো সূত্র অ্যাপ্লিকেবল। এবার আমি তোমাদের যদি আরেকটু বুঝাতে চাই, আরেকটু সুন্দর করে বুঝাতে চাই, মনে করো ছিল আগে 0 ডিগ্রি সেলসিয়াসের পানি, বুঝছো? এখন হয়ে গেল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। তো দেখো এই বরফ আর পানি দুইটা কি সেম জিনিস? অবশ্যই না। তাইলে এদের মধ্যে কিসের চেঞ্জ আসছে? অবস্থার চেঞ্জ আসছে। এদের মধ্যে কিসের চেঞ্জ আসছে? অবস্থার চেঞ্জ আসছে। আমার কথা কি এতক্ষণ পর্যন্ত তুমি বুঝতে পারছো? তাইলে যদি যদি অবস্থার চেঞ্জ না হয়, যদি অবস্থার চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আমরা এই সূত্রে অ্যাপ্লিকেবল। আর যদি অবস্থা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আমরা যদি তার অভ্যন্তরীণ যেই শক্তি সেটা নির্ণয় করতে, বা কতটুকু শক্তি ব্যয় হয়েছে বরফ থেকে পানিতে নিয়ে যেতে বা পানি থেকে বরফে নিয়ে যেতে, এইটা নির্ণয় করার জন্য আমরা কি সূত্র ব্যবহার করি? আমরা সূত্র ব্যবহার করি কি? এম এল এফ। বুঝছো? আমরা এই সূত্রটা ব্যবহার করি। এখন এল এফ এর মান এসএসসি তে তোমাকে দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে, বাট এটা মুখস্থ করে রাখা বুদ্ধিমানের কাজ। আমি অঙ্ক করানোর সময় তোমারে বলে দেবো এম এল এফ এর মান কি। তো এখন কথা হলো যে তোমার এস এর মান কয়েকটা জানতে হবে। যেমন আমি যদি বলি এস কি, এস হলো তোমার, এসটা আসলে কি বলতো? দেখি, আমি বহুদিন তোমারে বলছি যে এস আসলে কি, তুমি বলতো, বলতে পারো কিনা? এস হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। আর এই যে এলএফ, এলএফটা কি? আপেক্ষিক সুপ্ত তাপ। এলএফ কি? আপেক্ষিক সুপ্ত তাপ, বা তুমি শুধু সুপ্ত তাপও বলতে পারো। সুপ্ত তাপ। বলো। এম এর মান, এম মানে কি? এম মানে হলো তোমার ম্যাচ, বুঝছো? ম্যাচ বা ভর। এম মানে কি? মাস বা ভর। বুঝছো? তো ভর তো তোমাকে দেওয়া থাকবে, বুঝতে পারছো? ভর তোমাকে দেওয়া থাকবে, যে বলা থাকবে যে 2 কেজি বরফ, 3 কেজি বরফ, 5 কেজি বরফ, এরকম তোমাকে বলা থাকবে, বা 2 কেজি পানি, 3 কেজি পানি, এইভাবে তোমাকে বলা থাকবে। তো এখন কথা হলো গিয়া, বলো। হ্যাঁ, ইয়েস ইয়েস, এলএফ এর তো নির্দিষ্ট মান আছে অবশ্যই। এলএফ এর অবশ্যই নির্দিষ্ট মান আছে। এলএফ এর অবশ্যই নির্দিষ্ট মান আছে। সেটা হলো যখন সে বরফ থেকে পানিতে হবে, বরফ থেকে পানিতে হবে, তখন এর সুপ্ত তাপের একটা মান আছে। দেন এটা তো আমি তোমাকে লিখেও দিছি কয়েকবার। আবার যখন মনে করো পানি থেকে বাষ্প হবে, পানি থেকে বাষ্প হবে, তখনও কিন্তু এর সুপ্ত তাপের একটা নির্দিষ্ট মান আছে। সেটা কিন্তু নির্দিষ্ট মান আছে। তাই এই যে এলএফ এর যে মান, এটা কিন্তু মুখস্থ রাখা বুদ্ধিমানের কাজ, বাট তোমাদের এসএসসি এর ক্ষেত্রে এলএফ এর মানটা দেওয়া থাকে বেশিরভাগ দিকে। এবার যদি বলি এস, এস কি? আপেক্ষিক তাপ। তা আপেক্ষিক তাপ তোমার এটা মুখস্থ রাখতেই হবে, কারণ এটা পরীক্ষাতে দিবে না। তো পানির আপেক্ষিক তাপ কত বলো? পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। আর বরফের আপেক্ষিক তাপ কত? বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 2100। এতটুকু মাথায় রাখলেই হবে। তাহলে এম হচ্ছে তোমার ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, আর ডেল টি মানে কি? T2 - T1, মানে এখন যা হয়েছে আর আগে যা ছিল সেই দুটাই বিয়োগফল। বুঝতে পারছো? T2 - T1। আচ্ছা, আশা করি বোঝা যাচ্ছে। এবার কথা হলো গিয়া আমরা আরেকটু দেখি,
আরেকটু দেখি একটা জিনিস, সেটা হলো গিয়া দেখো এই যে এই যে এখন মনে করো যে আমরা একটু এনার্জি সিম্বলটা আমরা দেখতে চাই, দেখো এদের মধ্যে আমরা কিন্তু শক্তি দেখতে পাচ্ছি। তোমাকে আমি বলছিলাম যে তাপমাত্রা যত বাড়বে অণু পরমাণুগুলোর মধ্যে কিন্তু কি হবে বলতো, অণু পরমাণুর মধ্যে কিন্তু তত এই যে কম্পনটা বেড়ে যাবে। এন্ড তাপমাত্রা যত বাড়বে তারা কিন্তু তত বেশি কাঁপাকাঁপি করতে থাকবে, অণু পরমাণুগুলো তত বেশি কাঁপাকাঁপি করতে থাকবে। এবং টেম্পারেচার যত বাড়বে তত কি হবে বলতো, শক্তি বাইরে বেরোতে থাকবে। বুঝতে পেরেছো? যেমন আমি তোমাকে যদি বলি এই যে পানির এখানে কিন্তু আমরা যত তাপ দিচ্ছি তখন তত দেখো শক্তিগুলো কোলাপস করে নিচের দিকে চলে যাচ্ছে। বাট আমরা যখন হিট জেনারেট করছি তখন দেখো শক্তিগুলো কিন্তু পরিবেশে ছড়াই ছিটাই যাচ্ছে। এন্ড এই দেখো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে আমাদের এই যে আমাদের যে আগুন বা আমাদের যে হিটার, এই হিটার থেকে কিন্তু শক্তি কোথায় যাচ্ছে, পানিতে যাচ্ছে। তার মানে কি, আমি যদি তোমাকে বলি হিটার থেকে শক্তি কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, পানিতে যাচ্ছে। তার মানে কি আমি তোমাকে বলি তাপ একটা শক্তি, আমি তোমাকে আগেই বলছিলাম যে তাপ একটা শক্তি। তো ওই শক্তিটা হিটার থেকে তোমার পানিতে যাচ্ছে, দেন তোমার টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি তোমাকে প্রথম দিনই বলে রাখছিলাম যে তাপমাত্রাটা কি, আসলে তাপের পরিমাপক, একটা জিনিস কতটুকু ঠান্ডা বা কতটুকু গরম এইটা বোঝাই হলো তাপমাত্রা। তাহলে তাপের পরিমাপ করতে হয় কি দিয়ে, তাপমাত্রা দিয়ে। তো এই যে আমি যে হিট জেনারেট করছি কি দিয়ে, হিট জেনারেট করছি কি দিয়ে, আগুন দিয়ে। তো এই আগুন দিয়ে হিট জেনারেট করার ফলে দেখো আমার এই যে তাপ, এই তাপ কোথায় স্থানান্তরিত হচ্ছে, এই তাপ কিন্তু পানিতে স্থানান্তরিত হচ্ছে। দেন একটা নির্দিষ্ট একটা লিমিটের পরে ওই তাপ কিন্তু পানি আর ধরে রাখতে পারছে না, দেন ওই তাপটা কিন্তু বাষ্প আকারে আমাদের পরিবেশে ছড়াই ছিটাই পড়ছে। বুঝতে পারছো? আবার যদি আমি বিষয়টাকে ঠান্ডা করি তখন দেখো কি হচ্ছে, এই এনার্জিটা কিন্তু কোয়াপস করছে। তার মানে এনার্জিটা কিন্তু আমাদের আহ যে গরম যে মাধ্যমটা ছিল, পানি কিন্তু এখন ফুটছে, তার মানে পানি গরম। তো গরম থেকে কিন্তু বরফের দিকে চলে আসছে। এবার কি দেখা যাবে, যে যেই বরফটা আমার পানিটাকে ঠান্ডা করছে, ওই বরফটা তাপ গ্রহণ করতে করতে ও নিজেই গলে পানি হয়ে যাবে, বাট পানিটা কিন্তু আবার ঠান্ডা হচ্ছে। তো এই জিনিসটা আমরা বুঝতে পারি তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র আমি যদি তোমাকে একটু বোঝাতে চাই, তো আমি তোমার একটা জিনিস বুঝাতে পারবো। তো দেখো মনে করো যে আমাদের তিনটা টেম্পারেচার, মনে করো যে এই যে আমি একটা হাই টেম্পারেচার এখানে একটা ক্রিয়েট করলাম, ভালো করে দেখো এখানে আমি ওয়াটারের টেম্পারেচার হাই করলাম। বুঝতে পারছো? ওয়াটারের টেম্পারেচার কি করলাম, হাই করলাম। আচ্ছা, এখানে ইট আছে, বুঝতে পারছো, এখানে ইট আছে। তো দেখো হিটের টেম্পারেচার আসলে কত আমি কিন্তু জানি না, বাট তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র অনুযায়ী আমি মাপার চেষ্টা করব যে হিটের টেম্পারেচারটা আসলে কত। আমি কিছুই করব না, আমরা জাস্ট তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্র আছে ওইটা একটু প্রয়োগ করার চেষ্টা করব। দেখো এবার দেখো আমি এই দুইটা বস্তুকে কাছাকাছি আনলাম, দেখো এই দুইটা বস্তুকে আমি কাছাকাছি আনলাম। দেন দেখো কি হয়, এই দুইটা বস্তুকে আমি জাস্ট কাছাকাছি আনলাম। এবার দেখো দেখো এই যে এই দুইটা বস্তুর কাছাকাছি আনার পরে দেখো এই যে আমাদের মেটাল আছে না, এই যে মেটাল, এই মেটালের ভালো করে খেয়াল করে দেখো যে মেটালের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে আছে। বুঝতে পারছো? মেটালের তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা কতটুকু বাড়ছে আমরা একটু দেখি তো। দেখো আমি যদি পাশাপাশি রাখি তাহলে দুইটা থার্মোমিটার তুমি দেখে বুঝতে পারবা যে দুইটা থার্মোমিটার কি প্রায় কিন্তু সেম। বুঝতে পারছো? দুইটা থার্মোমিটার যে টেম্পারেচার সেটা কিন্তু প্রায় সেম হয়ে গেছে। এবার যদি আমি একটা কাজ করি, এইটাকে রেখে আমি এই ইটটাকে ধরে এইটার উপরে রেখে দিলাম। বুঝতে পারছো? আমি ইটের টেম্পারেচার কত আমি জানি না, বাট আমি এটাকে ইটের উপরে রেখে দিলাম। আবার আবার কি করলাম, এই যে এটাকে আমি ইটের উপরে রেখে দিলাম। তো এইটাকে আমি ইটের উপরে রাখছি, and একই সাথে সাথে এটাকে আমি আবার এখানে ভিজাই দিচ্ছি। আচ্ছা, তো এর পরবর্তীতে এই জিনিসটা কি হচ্ছে জানো, এই যে এরা তাপের মধ্যে আদান প্রদান করছে। তো এই যে আমাদের যে ইটটা ছিল, এই ইটটার মধ্যে যে তাপটা ছিল, ইটটা দেখো এবার ইটের টেম্পারেচারটা আমি একটু মাপার চেষ্টা করি। দেখো এই যে ইটের টেম্পারেচার আর আমাদের এই যে এই যে যে মেটালের টেম্পারেচার, এই দুইটা কিন্তু সেম হয়ে গেছে। তার মানে কি তাপ আদান প্রদান হয়। কতক্ষণ পর্যন্ত তাপ আদান প্রদান হয় বলতো, যতক্ষণ না কি বলতো, যতক্ষণ না দুইটার টেম্পারেচার সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাপ কিন্তু আদান প্রদান হতে থাকে। কতক্ষণ পর্যন্ত তাপ আদান প্রদান হতে থাকে, যতক্ষণ পর্যন্ত না তাদের তাপমাত্রা একটা নির্দিষ্ট সাম্যাবস্থায় আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের তাপের আদান প্রদান হইতেই থাকে এন্ড হইতেই থাকে। বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে ব্যাপার। আমি
তোমার ক্যালোরিমিতির একটা ব্যাপার যদি একটু শেয়ার করি, তাইলে হচ্ছে মনে করো যে একটা বরফ আছে, এই বরফটা কি করবে, এই বরফটা যতটুকু তাপ ছেড়ে দেবে ততটুকুই কিন্তু তোমার পানিটা গ্রহণ করবে। ধরো যে এই যে পানি, তো পানির মধ্যে আমি একটা কাজ করি, এই যে যেই মেটালটা আছে না, এই মেটালটাকে আমি ফ্রিজে দিয়ে অনেক ঠান্ডা করি, করে এটাকে আমি বরফ হিসাবে প্রতিষ্ঠা করতে চাই। দাঁড়াও, এটাকে মনে করো যে আমি বরফ বানাই ফেললাম। এই যে মেটালটা, এই মেটালটা আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। তো পানির মধ্যে দেওয়ার ফলে আসলে কি হচ্ছে দেখো, পানির মধ্যে দেওয়ার পরে দেখো কি হচ্ছে, যে এই যে পানি, এই পানি কি করলো, পানির টেম্পারেচার বেশি ছিল, তো পানি থেকে কিছু তাপ এই মেটালটা গ্রহণ করলো। এন্ড এই পানি থেকে কিছু তাপ মেটালটা যখনই গ্রহণ করলো, তখন কি হলো বলতো, একই সাথে এই পানি কিন্তু তাপ ছেড়ে দিল। তাহলে পানি কতটুকু তাপ ছাড়লো, যতটুকু তাপ কিন্তু ওয়াটার গ্রহণ করলো, সরি, যতটুকু তাপ কিন্তু মেটালটা গ্রহণ করলো। তার মানে আমরা দুইটা বস্তুকে যদি একই সাথে লাগাই রাখি, তাইলে ও যতটুকু তাপ ছাড়বে ঠিক ততটুকুই আরেকজন গ্রহণ করবে। ঈশা, তুমি কি এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো বলো তো? আচ্ছা, দেখো কি অল্প অল্প বুঝছো? অল্প অল্প কেন বুঝছো? আচ্ছা দেখো, এই যে আমি এখানে হিট দিচ্ছি, দেখো ভালো করে দেখো, আমি এখানে হিট দিচ্ছি, এর টেম্পারেচার কত বাড়ে তুমি দেখো। অনেকটা হিট দিলাম। এবার দেখো এইটাকে আমি ধরে পানির মধ্যে চুবাই দিলাম, দেন এবার দেখো কি হইলো, কি হইলো, এবার দেখো কি হইলো, এই দেখো দুইটার টেম্পারেচার কি সেম হয়ে যাচ্ছে না? পানির টেম্পারেচার আর ওই যে মেটালের টেম্পারেচার, দুইটা এখন কি সেম না? বাট আগে কি মানে বেশি টেম্পারেচার কাজ ছিল ওই মেটালের না? বাট এখন কি দুইটা সেম হয়ে গেছে না? আচ্ছা, তো আমার প্রশ্ন হলো কেন সেম হলো, হ্যাঁ? এই যে যেটা আমি ভিজালাম এটাই তো মেটাল, এই যে। তো এখন কথা হলো যে এই যে মেটালের টেম্পারেচার আর এই পানির টেম্পারেচার এই দুইটা সেম কেন হলো বলো তো? কারণ এই যে মেটাল, এই মেটাল তো অনেক গরম ছিল, এই মেটাল পানিতে কিছু তাপ ছেড়ে দিল। এন্ড এই পানি তো ঠান্ডা ছিল, ওই পানি সেই তাপটুকু গ্রহণ করলো, যার কারণে পানির টেম্পারেচার বৃদ্ধি পেল। আর যেহেতু এই যে আমাদের মেটাল, এই মেটাল কি করলো, কিছু তাপ ছেড়ে দিল, তো তাপ ছেড়ে দেওয়ার ফলে তার তাপমাত্রা কি হলো, কমে গেল। তো এইভাবে দুইজন একটা নির্দিষ্ট সাম্যাবস্থায় আসলো। বুঝতে পেরেছো? দুইজন নির্দিষ্ট একটা সাম্যাবস্থায় আসলো, যেখানে দুইজনের তাপের পরিমাণ বা এনার্জি লেভেল সেম হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। বুঝতে পারছো? এটাই হচ্ছে ক্যালোরিমিতি, এটাই হচ্ছে ক্যালোরিমিতি, যে যতটুকু তাপ ও দিবে ততটুকুই ও গ্রহণ করবে, এন্ড দুইটার বিয়োগফল হবে জিরো। বুঝতে পারছো আমার কথাবার্তা? তা আসো, এবার আমরা একটু যাই, ম্যাথের দিকে যাই। দেখো, তো দেখো এখানে কি বলছো, ওরে বাবা, এখানে আমি যে পরিমাণ হিজিবিজি হিজিবিজি করে ফেলছি, তো আমি কয়েকটা পৃষ্ঠা না নিলে। তো আমি একটা কাজ করি, এটাকে আগে কাট কাট করে নিয়ে যাবো, বুঝছো? কই স্নাইপার টুলস কই, এই যে। বলো। মারার কথা? মানে তোমার তো 3 বেলা মারা উচিত। 3 বেলা মারা উচিত মানে মনে করো যে, তাও কি ধরনের মার জানো? মানে মাইন্ডটা হবে হচ্ছে এক্সট্রিম লেভেলের, মানে। হ্যাঁ, তুমি চলে গেলে মারটা হবে হাই হাই কোয়ালিটির এক্সট্রিম লেভেলের, বুঝছো? আমি খেপাই দেবো আন্টিরে, দেখবা তুমি।
আচ্ছা, তো দেখো এখন কথা হলো এই যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে দেখো আমরা কতটুকু তাপ দিছি, দেখো আমরা 4.10 হ্যাঁ আয় করতে হবে। দেখো আমরা 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে তোমার মারতে বলবা না, আমি ফোন দিয়ে বলবা না আইসক্রিম কিনে দিতে, ঠিক আছে? বলবা নাকি যে আন্টি সামনে তো শীতকাল চলে আসছে, আর তো চাইলেও আইসক্রিম খেতে পারবে না, তো ওরে হচ্ছে আইসক্রিম টাইসক্রিম খাওয়ার ব্যবস্থা করে দিবে, ঠিক আছে? তো দেখো, তো মনে করো যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, বুঝছো, 1 কেজি বরফকে আমরা তাপ দিছি কত, 4.10⁵ জুল। আমরা তাপ দিলে সম্পূর্ণ তরলে পরিণত করা কি সম্ভব কিনা, সম্পূর্ণ তরলে পরিণত করা কি সম্ভব কিনা সেটা তোমাকে বের করতে বলেছে। এখন সম্পূর্ণ তরলে পরিণত করা সম্ভব কিনা সেটা আগে তোমারে বের করতে হবে। তো এখন কথা হচ্ছে গিয়ে আমি তোমারে বলি যে কোন জিনিসকে সম্পূর্ণ তরলে পরিণত করতে গেলে আমাদের কতটুকু তাপ লাগবে সেটা আমরা বের করবো। তো তাপ একটা শক্তি, তার মানে আমরা এটাকে কিউ দিয়ে প্রকাশ করতে পারি, বুঝছো, কিউ দিয়ে প্রকাশ করতে পারি। এখন কথা হলো গিয়া যে আমাদের 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বরফ আছে। তো আমি ফার্স্টে বলছিলাম বরফ কি হবে, বরফ এই যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ আছে, এই বরফ আগে কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে। এরপরে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, বলো। আচ্ছা, তো দেখো আমাদের ফার্স্টে আমি কি বলছি, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 কেজি বরফকে যে 4×10⁵ জুল তাপ দিলে সম্পূর্ণ তরলে পরিণত করা সম্ভব কিনা। এখন আমি বের করব যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ আছে, 1 কেজি বরফ, এই 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কেজি বরফে আমি যদি সম্পূর্ণ পানিতে পরিণত করতে চাই, তাহলে আমার কতটুকু শক্তির প্রয়োজন হবে, আমি এইটাই নির্ণয় করতে চাই, আমি আর কিছু নির্ণয় করতে চাই না। আমি কি নির্ণয় করতে চাই, এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে যদি আমরা পানিতে পরিণত করি তাহলে আমার কতটুকু তাপ লাগবে বা আমার কিউবের মান কত হবে, আমি সেটা নির্ণয় করতে চাই, আর কিচ্ছু না। এইসব আপাতত মাথায় রাখো না, আমি জাস্ট কিউবের মানটা নির্ণয় করতে চাই। তো এবার আমি তোমারে বলি যে এই যে আমাদের 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি হবে, আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে, দেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। বুঝতে পারছো? আগে বরফকে তুমি নিয়ে যাবা কোন বিন্দুতে, এই দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বিন্দুতে নিয়ে যাবা, দেন ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিয়ে যাবা। এইটাই হলো তোমার কাজ। বুঝতে পারছো? তো এখন দেখো এই যে স্টেপটা আছে, এই স্টেপের মধ্যে দেখো টেম্পারেচারের চেঞ্জ হচ্ছে, বাট এই স্টেপের মধ্যে কিন্তু আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, অবস্থা চেঞ্জ হচ্ছে। তাহলে আমার এখানে দুইটা দুইটা কেস, একটা কেসে আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, আর একটা কেসে আমার অবস্থা চেঞ্জ হচ্ছে, অবস্থা চেঞ্জ হচ্ছে। তো দুইটা কেস আমার দুই রকম। এবার আমি তোমারে যদি একটু বলার চেষ্টা করি, দেখো সামনের দিকে একটু আগায়, আস্তে আস্তে সামনের দিকে একটু আগাইতে আগাইতে যাই। তো দেখো এই যে আমাদের 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা আছে, এই বরফটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যদি নিতে চাই, তাইলে আমার কি করতে হবে, আমাদের দেখো আমাদের কতটুকু শক্তির প্রয়োজন হবে, আমি কিন্তু এই শক্তির ব্যাপারটা নিয়েই কাজ করব, বা এই তাপের ব্যাপারটা নিয়ে কিন্তু কাজ করব। তো তাপ একটা শক্তি, তো আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু এস এম ডেল টি। তো এইটা আমি একটু আগে তোমাকে শিখাই আসছি যে যদি তাপমাত্রা চেঞ্জ হয় বাট অবস্থা যদি চেঞ্জ না হয়, সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। দেন আমরা বলতে পারি যে এস এর মান কত, এস এর মান ভালো করে বোঝো, এইটা কি বরফ না, বরফ না, তাহলে বরফে এস এর মানটা কত থাকে বলতো, 2100/2100, এম কত, 1 কেজি, তাই তো? আচ্ছা, তো এই যে আমাদের টি এর মান চেঞ্জ হচ্ছে, কতটুকু চেঞ্জ হচ্ছে বলো, ডি এর মান চেঞ্জ হয়েছে, কতটুকু চেঞ্জ হয়েছে, এই যে আমাদের কত থেকে কত, আমরা চাই হচ্ছে T2 - T1, T2 কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 - -5, তাই তো? এই যে, 0 থেকে এই যে, তো এবার এই জায়গাটায় তোমার কত আসে দেখো, বলতে পারো যে 2100 ইন্টু আমার এখানে আসে হলো 5। বুঝতে পারছো, এরকম আসে। তাইলে এইটারে তুমি যদি গুণ দাও, জাস্ট ক্যালকুলেটর মারো, তাহলে তোমার অ্যান্সার কত আসে দেখো, 10500 জুল। এই যে দেখো, আমি তোমার বলছিলাম যে এই যে কিউ বা শক্তির এসআই একক কি, জুল। বুঝতে পারছো? কিউ বা এরা তাপের এসআই একক কি, জুল, এটা বলতে পারো। তো এখন কথা হচ্ছে গিয়া এই যে কাজটি আমার হইলো,
বুঝছো, এই যে কাজটা হলো। এবার তোমারে যদি আমি বলি যে এবার কি হয়েছে, আমরা কিন্তু এই যে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যেই বরফটা ছিল, এই -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আমরা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পর্যন্ত নিয়ে যাইতে সক্ষম হয়েছি। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ পর্যন্ত নিয়ে যাওয়া আমরা কিন্তু সক্ষম হয়েছি। তার মানে আমরা -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ, ওই বরফটাকে যদি আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে নিয়ে যাই, তাইলে আমাদের কতটুকু শক্তি প্রয়োজন হবে দেখো। 10 10 500, বুঝছো, বা এটা বলতে পারো যে 10,500 জুল, বুঝতে পারছো, বা 10,500 জুল আমার শক্তি খরচ হবে। বাট আমরা তো সেটা চাই না, আমরা চাই হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিয়ে যেতে। তাহলে এখন কথা হলো, আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে কিন্তু আছি এখন, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফের শক্তির পরিমাণ। এবার আমি যদি তোমাকে বলি যে এইটাকে আমরা কিসে নিয়ে যেতে চাই, আমরা পানিতে নিয়ে যেতে চাই, তাহলে আমাদের কিউ এর মান কত হবে, কিউ ইজ ইকুয়াল টু, এবার কিউ ইজ ইকুয়াল টু কি হবে, কিউ ইজ ইকুয়াল টু আমাদের হবে এম এল এফ, বুঝছো। তো এম এর মান আমরা কত জানি, এম এর মান কিন্তু আমরা নর্মালি জানি হলো 1 কেজি। আর এল এফ এর মান কত, এল এফ এর মান আমি যদি তোমারে বলি, এই জিনিসটা একদম মাথায় সেট করে রেখে দিবা, যে কোনো তোমার বরফ থেকে যদি পানিতে কনভার্ট হয়, বরফ থেকে যদি পানিতে কনভার্ট হয়, তাহলে তোমার সুপ্ত তাপের পরিমাণ কত হয়, বরফ থেকে যদি পানিতে কনভার্ট হয় তাহলে সুপ্ত তাপের পরিমাণ কত হয়, এটা কিন্তু ব্রেনটে সেভ করে রাখো। 334 গুণ 10⁻³ জুল, বুঝছো, 334 গুণ 10⁻³ এবার এইটারে যদি আমি গুণ দিই, বুঝছো, এই যে এটা দুটারে গুণ দিলাম, তাহলে আমার কি আসলে 334 গুণ 10⁻³ জুল। বলো, এই আস্তে আস্তে ডাকলে আমি কেমনে শুনবো বলো। আচ্ছা বলো এবার। কোন জায়গা থেকে বুঝাবো বলো। আমরা যদি মনে করো যে আমরা নরমালি পানিতে পরিণত করতে যাচ্ছি না, তো আমি তোমারে কি বলছি, যে ফার্স্টে আমাদের যে বরফটা আছে, এই বরফটাকে কিসে নিতে হবে, পানিতে নিতে হবে। বাট বরফটাকে আমরা নরমালি পানিতে নিতে পারবো না, কতক্ষণ পর্যন্ত জানো, এই বরফটাকে আমরা এই যে 0 ডিগ্রি সেলসিয়াস 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যে বরফটা আছে না, এই বরফটাকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে আগে পরিণত করবো, দেন ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব। কি বললাম, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করব, দেন আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ আছে ওইটাকে আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত করব। তাইলে আমাদেরকে কি দেখতে হবে, এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যেই বরফটা আছে, এইটাকে আমরা যদি শুধু টেম্পারেচারে চেঞ্জ করি, তাহলে আমরা কিন্তু এই সূত্রে আসতে পারবো, সেটা হলো এস এম ডেল থিটা। আবার যদি আমরা একটা কাজ করি, যে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা আছে ওইটাকে এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে নিয়ে যাব, তাইলে আমার অবস্থা চেঞ্জ করতে হবে। অবস্থা চেঞ্জ কি, এম এল এ, এটা দিয়ে অবস্থা চেঞ্জ করা যাবে। তো আমি নর্মালি মানগুলা বসাই দিছি। আর এই যে এফ কি, এফ হচ্ছে আমাদের সুপ্ত তাপ, সুপ্ত তাপ, বলো। আচ্ছা, তোমারে আমি যদি আরো একটু ভাবে বুঝাই, তাহলে আমি তোমারে বলছি, একটা গ্রাফ দেখো, বুঝছো, একটা গ্রাফ দেখো, গ্রাফটা হচ্ছে দেখো, মনে করো যে এইটা হচ্ছে আহ 0 ডিগ্রি, বুঝছো। আচ্ছা, এবার নিচে মনে করো আরো ডিগ্রি ডিগ্রি আছে। এবার দেখো তো, মনে করো যে এই যে এখন এই 0 ডিগ্রিতে আসলো না, 0 ডিগ্রিতে মনে করো যে এই যে টেম্পারেচার, মনে করো এটা হচ্ছে আমার -5 ডিগ্রি, বুঝতে পারছো। এখন এইটাকে তুমি কততে নিয়ে যেতে চাও, তুমি এইটাকে কিন্তু পানিতে নিয়ে যেতে চাও। বাট ওইটা, আচ্ছা তার আগে আমি তোমার আরেকটা জিনিস দিয়ে বুঝাইলে তুমি মনে হয় একটু ভালো বুঝবা। তোমাকে আমি যদি বলি যে আমাদের যে বাষ্প আর পানির যে ব্যাপারটা, মনে করো পানি আছে আর বাষ্প আছে,
তো এখন কথা হলো এই যে পানির টেম্পারেচার 100 ডিগ্রির পরে আর কেন বাড়ে না বলো? 100 ডিগ্রি সেলসিয়াসের পরে পানির টেম্পারেচার আর কেন বাড়ে না বলো তো? 100 ডিগ্রির পরে পানির টেম্পারেচার এই জন্য বাড়ে না যে 100 ডিগ্রির পরে পানির টেম্পারেচার তখনই বাড়বে যখন এই পানিটা সম্পূর্ণ বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। দেন তখন বাষ্পের টেম্পারেচার আমরা 100 ডিগ্রির চাইতে বেশি করতে পারবো। বুঝতে পারছো? যদি আমরা নর্মাল নর্মাল দিকে যদি চিন্তা করি, একদম নর্মাল কোয়ালিটির যদি চিন্তা করি, তাইলে আগে এই পানির টেম্পারেচার আমাদের কত করতে হবে? 100 করতে হবে। মানে সবগুলো পানির টেম্পারেচার কিন্তু 100 হচ্ছে না। দেখো এই যে তোমার যদি একটা বিকার থাকে, দেন এই বিকারের মধ্যে যতগুলা পানি আছে তার মধ্যে যেই পানির টেম্পারেচার 100 হচ্ছে, আবার যখন তাপ পাচ্ছে তখন সেটা ভ্যাপার হচ্ছে। আবার যেটা 100 হচ্ছে সেটা ভ্যাপার হচ্ছে, আবার যখন 100 হচ্ছে সেটা ভ্যাপার হচ্ছে, 100 হইলে ভ্যাপার হচ্ছে। বাট আমার কথা হচ্ছে গিয়া পানির টেম্পারেচার 100 হইলে সেটা ভ্যাপার হয়। বাট ওই যে পানির টেম্পারেচার 100 চাইতে কেন বাড়ে না বলতো? 100 হইলে সেটা ভ্যাপার হয়ে উড়ে চলে যায়। দেন এই কারণে কিন্তু পানির টেম্পারেচার 100 চাইতে কোনোদিন বাড়বে না। বুঝতে পারছো? বাট আমাদের যে বরফ, এই বরফের টেম্পারেচার কখন বাড়বে বলতো? বরফের টেম্পারেচার যখন 0 ডিগ্রি হবে, দেন বরফের টেম্পারেচার এবার ওইটা কিন্তু অবস্থা চেঞ্জ হয়ে পানিতে রূপ নেওয়া শুরু করবে। যেমন আমরা দেখছি যে পানি পানি কখন বাষ্পে রূপ নেওয়া শুরু করে? যখন পানির টেম্পারেচার আমাদের 100 ডিগ্রি হয়ে যায়। এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। বুঝতে পারছো? এটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তো এখন আমার কথা হচ্ছে যে আমার কাছে একটা বরফ আছে, যেই বরফটাকে আমি পানি বানাইতে চাই। মনে করো এই যে বরফ আছে। তো এই বরফটাকে আমি কি বানাবো? পানি বানাবো। তো পানি বানানোর মধ্যে আমার প্রসেস হচ্ছে এই বরফটাকে আগে গলনাঙ্কে নিয়ে আসতে হবে। কিসে আনতে হবে? গলনাঙ্কে নিয়ে আসতে হবে। গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক মানে কি বলো? যেই টেম্পারেচারে বরফটা গলতে শুরু করবে, পানি, এই বরফের টেম্পারেচারটা আমরা কিসে নিয়ে আসবো? বরফের টেম্পারেচারটাকে গলনাঙ্কে নিয়ে আসবো। এখন বরফের গলনাঙ্ক কত? মনে করো যে 0 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচারে বরফ গলতে শুরু করে। বুঝতে পারছো? তো আগে আমরা 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসবো। দেন এবার যদি আমরা টেম্পারেচার দিই, দেন ওইটা কিন্তু এবার পানিতে রূপান্তরিত হবে। তাইলে আগে আমাদেরকে কি করতে হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা আছে, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে রূপান্তর করতে হবে। মানে আগে এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ ছিল, এই বরফটাকে আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। তাইলে ওই তাপমাত্রাটা আমাদের গলনাঙ্কের তাপমাত্রায় আসবে। এবার দেখো, এবার এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা আছে, এই বরফকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, সেটাকে তুমি রূপান্তর করতে পারবা। তাইলে আগে আমাদের কিসে নিয়ে যেতে হবে? আগে কিন্তু আমাদের গলনাঙ্কে নিয়ে যেতে হবে। তাইলে আমাদের প্রসেস হয়ে গেল দুইটা। একটা প্রসেস কি? এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ ছিল বা আইস ছিল, এই বরফটাকে আমরা টেনে নিয়ে গেলাম কত ডিগ্রিতে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে। তো এবার এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফ ছিল, এই বরফকে আমি টেনে নিয়ে গেলাম কত ডিগ্রি বলতো? আবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। নিশাত, এই পর্যন্ত কি বুঝছো বলতো? অল্প কেন? আবার আবার একটু রিকল করার চেষ্টা করো, একটু একটু বোঝার চেষ্টা করো। এই জিনিসটা না বুঝলে সামনে একটা ম্যাথও করতে পারবো না আমরা। না না, তুমি নিজে একবার চেষ্টা করো বোঝার। চেষ্টা করো। দেখো নিশাত, এখানে চেষ্টার ত্রুটি রাখা যাবে না। এই জায়গাটা খুব সিরিয়াস করতে হবে। এই জায়গাটায় খুব সিরিয়াস, বিকজ এই ভিত্তির উপরেই কিন্তু সামনে সব ম্যাথ গুলো নির্ভর করছে। ক্যালোরিমিটার উপরেও নির্ভর করছে, বাট এই ভিত্তিটা কিন্তু অনেক প্রয়োজন। এটা নিজে একবার 5 মিনিট একবার চিন্তা করো, পরে তোমার মনে যে প্রশ্ন উদয় হয় সেটা আমারে বলো। 5 মিনিট ভাবার সময় দিলাম তোমাকে।
ঘুমাইনি। আর তুমি কি বুঝছো সেটা আমারে 2 মিনিট একটু বলো। তুমি কি, হ্যাঁ, তুমি তুমি যেটা বুঝছো সেটা আগে আমারে বলো। আমি বলছি কি যে যে কোনো জিনিসকে তুমি যদি তার তুমি যদি তার অবস্থা চেঞ্জ করতে চাও, তাইলে তুমি যেই অবস্থা চেঞ্জ করতে চাচ্ছ, মনে করো এই বরফ তো একটা সলিড, বুঝছো, এটা তো একটা সলিড অবস্থা, এটাকে তুমি লিকুইড ফর্মে আনতে চাচ্ছ, বুঝছো, এটাকে আগে লিকুইড ফর্মে আনতে চাচ্ছ। তো লিকুইড ফর্মে আনার জন্য তোমার আগে তার গলনাঙ্কে আনতে হবে। তো বরফকে তুমি 0 ডিগ্রিতে আনা মানে তার গলনাঙ্কে চলে আসা। তো -5 ডিগ্রির বরফকে তুমি 0 ডিগ্রির বরফে আনবা, তার গলনাঙ্কে নিয়ে আসবা। দেন এই যে গলনাঙ্ক থেকে তুমি এবার কি করবা বলো তো, ওইটাকে আবার নিয়ে চলে যাবা কোথায়, ওইটাকে আবার নিয়ে চলে যাবা পানিতে। বোঝা গেছে, এইটাকে আবার নিয়ে চলে যাবা পানিতে, জাস্ট টেম্পারেচার চেঞ্জ করে। মানে ভালো করে বোঝো যে এই জায়গা থেকে এই পর্যন্ত তুমি জাস্ট টেম্পারেচার চেঞ্জ করলে, তারপরে এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বরফটা ছিল সেটাকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তর করলে, এখানে তুমি অবস্থা চেঞ্জ করলে। তার মানে এখানে কি সূত্র খাটবে, এখানে খাটবে এম এস ডেল টি, আর এখানে খাটবে হচ্ছে এম এল এ, এটা খাটবে। তো এখন কথা হলো সেটাই আমরা করছি, দেখো এখানে আমরা এস এর মান বসাইছি, এখানে এম এর মান বসাইছি, এখানে ডেল টির মান বসাইছি। আবার এখানে দেখো এই জায়গায় কি করছি, এখানে আমরা এম এর মান বসাইছি, এখানে এম এল এফ এর মান বসাইছি। দেন এই দুইটা মান বসালাম। তো এখানে দেখো আমরা এই যে বরফ থেকে বরফে নিতে, বরফ এই যে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে নিতে আমার কতটুকু তাপ লেগেছে, আমার এই যে 10,500 জুল তাপ লাগছে। আবার দেখো এই যে বরফ থেকে পানিতে নিতে আমার কত জুল তাপ লাগছে, 334 গুণ 10⁻³ জুল তাপ লাগছে, বলো। হ্যাঁ, বলো বলো। দেখো এটা যেহেতু বরফ, বরফে না, এই যে বরফ বরফে যাচ্ছে, তাই বরফের আপেক্ষিক তাপ একটু আগে আমি তোমার লিখে দিছি। কোন কোন জায়গায় থাকে বলো, কোথায় থাকে? বরফের আপেক্ষিক সূত্রতাপ তোমার আমি লিখে দিছি 2100, এন্ড পানির ধূর্তরি আপেক্ষিক সূত্রতাপ বলি গেল, এই যে আপেক্ষিক তাপ 2100, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। বরফের আপেক্ষিক তাপ 2100 আর পানির আপেক্ষিক তাপ 4200, এটা আমি আগে লিখে দিছি না তোমাকে? ও তো এটা তো বরফই, তো বরফ থেকে বরফে হয়েছে না, তাহলে তো বরফেরটাই লিখবো। বোঝো নাই? নিশা, ঝগড়া পরে করবানে, আমরা এখন গুরুত্বপূর্ণ জিনিস পড়াচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তো এবার কি হলো দেখো, আমরা দুইটা শক্তি পাইছি। দেন এবার দুইটা শক্তিরে আমরা যোগ করব, দুইটা শক্তিরে আমরা যোগ করব, করলে আমরা মোট শক্তি পেয়ে যাব। এই দুইটা শক্তিরে যোগ করে দাও, এই দুইটা শক্তিরে যোগ করে দাও। তো এই দুইটা শক্তি যোগ করে দিলে তুমি মোট শক্তি পেয়ে যাবে, সেটা আমি ক্যালকুলেটরে করে তোমারে বলছি, দাঁড়াও। মনে গেল আমার ক্যালকুলেটর পাইছি, বলছি দাঁড়াও। কই গেল তা ক্যালকুলেটরটা, কই? এম এর মান
এম এর মান তো কেজিতেই লিখতে হয়, এম এর মান গ্রামে লিখছো জীবনে কোনোদিন? তাহলে টি এর মান, এই যে টি এর মান দেখো, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিণত হয়েছে না, -5 ডিগ্রি টেম্পারেচারের বরফ, তাইলে T2 - T1, তাহলে T2 এর মান কত? T2 এর মান হলো 0, মাইনাস T1 এর মান কত? -5, সেটা লিখছি, এটা হচ্ছে আমাদের T2 আর এটা হচ্ছে T1। তো এখন আমার কথা হচ্ছে গিয়া যে এই দুইটা যদি যোগ করি তাহলে আমার যেটা আইছে আমি সেটা লিখে দিই, দুইটা যোগ করে আমার কত আইছে সেটা আমি তোমাকে লিখে দিই। কত আইছে দেখো, 3.44 গুণ 10⁻³ বুঝতে পারছো? এই দুইটা যোগ করে আমার এত আসছে। তাহলে আমার এবার দেখো এই জায়গায় কি বলেছে যে বরফকে কতটুকু তাপ দিছে এরা, এতটুকু তাপ দিছে। এখন কথা হলো সম্পূর্ণ তরলে পরিণত করা সম্ভব কিনা। দেখো আমাদের সম্পূর্ণ তরলে পরিণত করতে গেলে আমার এতটুকু তাপ প্রয়োজন ছিল, 3.4 গুণ 10⁻³ বাট ওরা তার চাইতে অনেক বেশি তাপ দিয়েছে, তাই তরলে পরিণত করা তো 100% সম্ভব। বুঝতে পারছো? ওরা তাপ দিয়েছে যা, আমরা দেখছি তার চাইতে কম তাপ দিলেই সম্পূর্ণ তরলে পরিণত করা সম্ভব, বাট ওরা বেশি তাপ দিছে, তার মানে তো সম্ভব হবেই, তার মানে এটা হচ্ছে পসিবল। পসিবল এই যে সম্পূর্ণ তরলে পরিণত করা পসিবল, বিকজ এরা তাপ দিয়েছে এতটুকু, বাট আমাদের তাপ প্রয়োজন ছিল এতটুকু, তাইলে আমাদের কি ওরা বেশি তাপ দিছে, তাইলে অবশ্যই তরলে পরিণত হবে। বুঝতে পারছো? ওরা এই যে দেখতে পাচ্ছ না, 4 × 10⁵ জুল এই যে তাপ দিছে ওরা। দেখো ওরা কি বলছে যে 1 কেজি বরফকে 4 × 10⁵ তাপ প্রয়োগ করলে বা জুল তাপ প্রয়োগ করলে সম্পূর্ণ তরলে পরিণত করা সম্ভব কি, ওরা বের করতে বলছে। তো আমরা দেখছি যে সম্পূর্ণ তরলে পরিণত করতে কতটুকু শক্তি প্রয়োজন হয় বা কতটুকু তাপ লাগে, 3.44 × 10⁻³ এতটুকু শক্তি প্রয়োজন হয়। তো দেখছি যে এইটা যা দিয়েছে তার চাইতে অনেক কম শক্তি দিয়ে আমি সম্পূর্ণ তরলে পরিণত করতে পারি, তাইলে ওরা তো বেশি দিছে, তাইলে কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। বুঝতে পারছো? হ্যাঁ, কি হচ্ছে নিশাদ বলো। বলো বলো। আন্টি ওর কানে একটা থাবা মারেন তো। ওরে, আমার হাজারবার জিজ্ঞাসা করলে আমি বিরক্ত হই আন্টি, আপনি কন। তাইলে তাইলে ওরে দুটো থাবা মারেন, আমি আপনার আইসক্রিম খাওয়াবানি আন্টি। এই নিশাদ দেখো এবার কি, এবার বলো সমস্যা কোন জায়গায়। আচ্ছা তাইলে আমরা পরের অঙ্কে গেলাম। দেখো এখানে বলেছে যে আপেক্ষিক তাপ কাকে বলে। আপেক্ষিক তাপ কাকে বলে? আহ বলো আপেক্ষিক তাপ কাকে বলে বলো। পারবা বলতে? পারবা বলতে? কেন পারবা না? আপেক্ষিক তাপ বলতে পারবা না, এটা কোনো কথা বললে? বলছি, আমি আপেক্ষিক তাপ বলতে যেটা বুঝাই
যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় ওইটাই হলো আমাদের আপেক্ষিক তাপ। একক ভরের বস্তু, মনে করো যে একক ভরের বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে, কি বললাম, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা এক একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় বা যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আমরা আপেক্ষিক তাপ বলতে পারি। আচ্ছা, দেখো ইস্পাতের, দেখো এটা গেল। এবার ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে আমরা কি বুঝি? ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে আমরা কি বুঝি? আমি তোমারে বলি, ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত বলতে আমরা বুঝি যে ইস্পাতের 1 মিটার দৈর্ঘ্যের কোন ইস্পাতের যদি আমরা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করি তাহলে তার দৈর্ঘ্য এত মিটার বৃদ্ধি পাবে। আমি কি বললাম? যদি 1 মিটার, যদি 1 মিটার ইস্পাতের, 1 মিটার মনে করো এটা হচ্ছে 1 মিটার, যদি 1 মিটার ইস্পাতের, বুঝছো, 1 মিটার ইস্পাতের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি, 1 মিটার ইস্পাতের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করি তাইলে এর দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কতটুকু? এই যে এত মিটার, তাইলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পাবে এত মিটার। তাহলে আমরা ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ এত দিয়ে কি বুঝি? যে কোনো ইস্পাতের 1 মিটার 1 মিটার দৈর্ঘ্যের কোনো ইস্পাতের তাপমাত্রা যদি আমরা কোন রকম ভাবে 1 কেলভিন বৃদ্ধি করতে পারি তাইলে আমাদের ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কতটুকু? ইস্পাতের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে হচ্ছে 11.5 গুণ 10⁻⁶ মিটার। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এর পরবর্তীতে আমি তোমারে বলি, দেখো এর পরবর্তীতে আমি তোমারে বলি যে নিশাত দেখো, যে এই যে আমাদের বস্তুটির তাপমাত্রা 46 ডিগ্রি ফারেনহাইট, বস্তুটির তাপমাত্রা 46 ডিগ্রি ফারেনহাইট, বস্তুটির তাপমাত্রা 46 ডিগ্রি ফারেনহাইট এ পৌঁছাতে কি পরিমাণ তাপ শোষণ করতে হয়েছে? বুঝতে পারছো? 46 ডিগ্রিতে পৌঁছাতে কি পরিমাণ তাপ শোষণ করতে হয়েছে। এখন তাপ শোষণ করতে হয়েছে আমরা আগে পড়ি যে এখানে লেখা আছে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জ্বলন্ত একটি চুলার পাশে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, 200 ডিগ্রি সেলসিয়াস একটি জ্বলন্ত চুলার পাশে 15 ডিগ্রি সেলসিয়াস 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি 3 কেজি ভরের কঠিন বস্তু রাখা হলো। ফলে নির্দিষ্ট সময় পর এর তাপমাত্রা কতটুকু বলতো? 46 ডিগ্রি ফারেনহাইট হয়। বুঝতে পারছো? তো এখন কথা হলো গিয়া, বলেছে যে তোমার পৌঁছাতে কি পরিমাণ তাপ শোষণ করতে হয়েছে। বুঝছো? বস্তুটির তাপমাত্রা 46 ডিগ্রি ফারেনহাইটে পৌঁছাতে কি পরিমাণ তাপ শোষণ করতে হয়েছে। একটু একটু ক্লিয়ার ভাবে ম্যাথের প্রশ্নটা বোঝার চেষ্টা করো নিশা, বলো কি বলছো? একটু ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করো যে শোষিত যে তাপের পরিমাণ সেটারে আমরা কিউ দিয়ে প্রকাশ করি। বুঝছো? এটা হচ্ছে শোষিত তাপের পরিমাণ, শোষিত তাপ। তো শোষিত তাপের পরিমাণকে আমরা নরমালি কিউ দিয়ে প্রকাশ করতে পারি। এবার তোমার যদি বলি যে এই যে এর আদি তাপমাত্রা, যে মনে করো যে বলেছে বস্তুটির এই যে একটি চুলার পাশে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 কেজি ভরের একটা কঠিন বস্তু, এই যে আমাদের কাজ কিন্তু এই যে এইটা নিয়ে, এই যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 3 কেজি ভরের একটা কঠিন বস্তু রাখা হলো। ফলে নির্দিষ্ট সময় পর এর তাপমাত্রা কত? 46 ডিগ্রি ফারেনহাইট হলো। বুঝতে পারছো? তার মানে কি, আমাদের আগে তাপমাত্রা ছিল কত? 15 ডিগ্রি সেলসিয়াস। তাইলে আমাদের পূর্বের তাপমাত্রা, তার মানে আমাদের টি ওয়ান কত ছিল বলতো? টি ওয়ান ছিল হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এবার আমাদের টি টু কত ডিগ্রি বলতো? টি টু হচ্ছে 46 ডিগ্রি ফারেনহাইট, ধরতে 86 ডিগ্রি ফারেনহাইট। এখন নিশাত, তোমার কাজ হবে 2 মিনিটের মধ্যে এইটারে সেলসিয়াসে নিয়ে যাওয়া, এই ফারেনহাইটকে সেলসিয়াসে নিয়ে যাওয়া ফার্স্ট। এটা আমি করে দিব না, এটা তোমার করতে হবে।
কত হয়েছে? হ্যাঁ, আমি যেটা করতে বলছিলাম, আমি বললাম না যে এটাকে সেলসিয়াসে নিতে? তো কখনই বলছি, এতক্ষণ চুপ করে বসে আছে কেন তা আমি? এটা সেলসিয়াসে নাও। 30 ডিগ্রি হবে, তাই তো? 30 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, 30 ডিগ্রি হচ্ছে। আচ্ছা, হইলো 30 ডিগ্রি। এখন আমাদের আর কি কি আছে, আর কি কি দেওয়া আছে সেটা আমরা একটু দেখি। যে আমাদের কাছে আপেক্ষিক তাপ, এই দেখো আপেক্ষিক তাপ দেওয়া আছে, দেখো এই যে বস্তুটির উপাদানের আপেক্ষিক তাপ কত? 361 জুল পার কেজি পার কেলভিন। দেখো আমাদের আপেক্ষিক তাপ এস সমান সমান কত দেওয়া আছে? আপেক্ষিক তাপ 361 জুল কেজি পার কেজি পার কেলভিন, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমাদেরকে আর কি দেওয়া আছে? আর কিন্তু বরফ গলনের সূত্র তাপটা হাবিজাবি দেওয়া আছে। তো এটা বেশি, এটা খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এবার আমাদের নর্মালি যে এই জিনিসটা দেখা দরকার সেটা হলো যে আমাদের যে কতটুকু তাপ শোষণ করতেছে সেটা বের করতে হবে। তাহলে আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু, দেখো আমাদের কিন্তু অবস্থা চেঞ্জ হয় নাই, আমাদের কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়েছে। তাহলে আমরা বলতে পারি এস এম ডেল টি। বুঝছো? এস এম ডেল টি। তাহলে এস এর মান কত? এস এর মান হচ্ছে আমাদের 361 গুণ, এবার এম এর মান কত? এম এর মানটা হচ্ছে, দেখো এম এর মানটা কত, এম এর মানটা আমি বলি 3 কেজি, তাহলে এখানে তুমি 3 লিখতে পারো। আর ডেলটির মান কত? 15, তাই তো? আচ্ছা, তো এইটা করলেই কিন্তু আমাদের একটা সুন্দর অ্যান্সার চলে আসে। কত বলো তো সেটা? তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেটরে করলে দেখতে পাবা এটা হচ্ছে 16245 জুল। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে। তো এখন আমরা যেটা বুঝলাম, তো তুমিও আশা করি বুঝতে পারছো। তো এখন কথা হচ্ছে গিয়া এতটুকু বুঝছো নিশাত? বোঝো নাই? কি বোঝো নাই বলো? কোন জায়গা থেকে বোঝো নাই? কোনটা? আর কাহিনীটা আগে বলতে হবে, মানে কি বোঝো না? আচ্ছা, তো আমাকে বলেছে যে, কি বলছে দেখো তো, যে তোমার কি পরিমাণ তাপ শোষণ করতে হবে এটা বলছে, তাই না? কি পরিমাণ তাপ শোষণ করতে হবে এটা বলছে না? এখন কথা হলো, আমাদের তাপ শোষণ করতে বলো বা তাপ বর্জন করতে বলো, আভ্যন্তরীণ যে তাপ বা যে শক্তি বের করার যে ফর্মুলা আমরা জানি সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এস এম ডেল টি। তো আমরা এখানে এস এর মান জানি, আমরা এম এর মান জানি, আমরা টি এর মান জানি। তাইলে এটা আমরা কিউ এর মান বের করে ফেলবো, তাতে সমস্যা কি? বুঝছো? কেন বোঝো নাই বলো? কি বোঝো নাই? স্পেসিফিকলি আমারে বলতে হবে, নাইলে আমি কিভাবে বুঝবো যে তুমি কি বোঝো নাই? আমি তো এখানে না বোঝার মতন কিছু দেখছি না। সেইটাই তো বলছি যে তুমি কি বোঝো নাই। অঙ্কটাই বোঝো না এটা বলা তো যাবে না, কারণ এটা কেন বলা যাবে না বলি, কারণ হচ্ছে এই যে ম্যাথটা, এই ম্যাথটার প্রত্যেকটা জিনিস আমি কিন্তু ফার্স্টে আগে তোমারে বুঝাই আসছি। তো এরকম না যে তুমি পুরো ম্যাথটাই অচেনা, তোমার এই ম্যাথের কোনো একটা টপিক বুঝতে অসুবিধা থাকতে পারে, তুমি সেটা বলো। বলো বলো বলো। কই তুমি? বলো বলো, কি বোঝো নাই বলো? কি বোঝো নাই? আচ্ছা, দেখো বোঝাচ্ছি। সেটা হলো, আমাদেরকে বলেছে যে কি পরিমাণ তাপ শোষণ করতে হয়েছে। তো এখন আমরা তাপ বের করার যে ফর্মুলা জানি সেটা হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু এস এম ডেল থিটা। এটা তো তুমি জানো, তোমার একটু আগে আমি পড়ে আসছি।
সেটা হলো দেখো টেম্পারেচার চেঞ্জ হয়েছে বাট অবস্থা চেঞ্জ হয় নাই। তাই আমরা তোমার তাপ বের করার জন্য বা শক্তি বের করার জন্য এই ফর্মুলাটা ইউজ করছি। তো এখান থেকে এস এর যে মানটা দেখো, আপেক্ষিক তাপ কিন্তু তোমাকে এখানে বলে দিছে যে আপেক্ষিক তাপ হলো 361 জুল। তো এখন এই আপেক্ষিক তাপ এস এর মান তুমি বসাই দিলে, এম এর মান তুমি জানো যে 3, এই যে এখানে বলছে যে 3 কেজি, আর তার সাথে সাথে যে টি এর মান হচ্ছে 15, সেটাও বলে দিছে। তো তুমি ওখান থেকে জাস্ট গুণ করলে এটা বের করে ফেলতে পারবা। বলো এবার কি বুঝছো? টি এর মান এই যে তুমি দেখো, এই যে টি, ও আচ্ছা বুঝছি তোমার সমস্যা কোন জায়গায়। এই যে ডেলটি মানে কি, T2 - T1 না, এটাই তো ডেলটি মানে। তো T2 মান তো তুমিই বের করলে যে 30। T2 মান তুমি এই যে এই দেখো, বলেছে যে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি 3 কেজি ভরের কঠিন বস্তু, এটা নির্দিষ্ট সময় পর এর তাপমাত্রা কত 86 ডিগ্রি ফারেনহাইট হয়। তার মানে আগে ছিল হচ্ছে 15, এখন হচ্ছে 86 ডিগ্রি ফারেনহাইট। তো এই 86 ডিগ্রি ফারেনহাইট কে তুমি তো সেলসিয়াসে বের করে নিলে, তাইলে তুমি T1 পাইলে 15 ডিগ্রি সেলসিয়াস, আবার T2 পাইলে হলো 30 ডিগ্রি সেলসিয়াস। তো T2 - T1 সেটা করলে তুমি কি পাইছো, 15। T2 - T1 করলে তুমি পাইছো 15। তো এই জন্যই তো আমি এটাকে এখানে লিখছি 15। বুঝছো কেন লিখছি? এবার মানে এই যে 3 কেজি, এসের মানে এই যে আপেক্ষিক তাপ, এই যে বুঝছো? আচ্ছা, দেখো, এদিকে দেখো, সেটা হলো যে উল্লেখিত সময় পর বস্তুটিকে 500 গ্রাম গলিত বরফের ঠান্ডা আহ গলিত বরফের ঠান্ডা পানিতে ছেড়ে দেওয়া হলো। এখন মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত সেটা তোমাদের বের করতে বলেছে। তো আমরা এখানে ক্যালোরিমিটার ইউজ করতে পারি। আমি তোমারে নরমালি বলি যে কি হয়েছে, যে বরফ গলনের সুপ্ত তাপ তোমাকে কিন্তু দেওয়া হয়েছে। এখন আমার কথা সেটা না, আমার কথা হলো যে উল্লেখিত সময় পর কতক্ষণ বলেছে যে আহ এখানে বলেছে যে বস্তুটি রাখা হলো, ফলে নির্দিষ্ট সময় পরের তাপমাত্রা এত এত হলো। বুঝতে পারছো? তো নির্দিষ্ট সময় পরের তাপমাত্রা এত হলো। তো এখন কথা হলো যে এই যে আমাদের যে বস্তুটা, এই বস্তুটার তাপমাত্রা কত, 30 ডিগ্রি। মানে এটা ধরে নাও যে এই যে এই বস্তুটার তাপমাত্রা এখন কত ডিগ্রি, টেম্পারেচার এখন 30 ডিগ্রি না? এতটুকু বুঝছো? নিশাদ বুঝছো? এই বস্তুটার টেম্পারেচার 30 ডিগ্রি, এটা কি বুঝছো নিশাদ? হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। আচ্ছা, আবার লিঙ্ক দিচ্ছি ধরো। আচ্ছা, রেকর্ড ক্লাস 2 বার দিতে হবে না, সমস্যা নেই, রেকর্ড ক্লাস পাবা না আজকে। তোমার বেরোনো উচিত হয় নাই, তুমি আমার মেসেজে বা মুখ দিয়ে বলতে পারছো। তুমি বের হয়েছো কেন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চেঞ্জ করে ফেলবো, সমস্যা নাই। যে ঝামেলা করবে তারাই চেঞ্জ করে ফেলবো, দিচ্ছিও চেঞ্জ করে ফেলবো তারা। হুম। হ্যাঁ, নিশাত, নিশাত, নিশাত। শুনতে পাচ্ছ এবার? আচ্ছা, এখন কথা হলো গিয়া দেখো, আমাদের নর্মালি দেখো কি হয়েছে সেটা হলো যে আগের থেকে আমরা কিন্তু বের করে ফেলছিলাম যে এই যে আমাদের কথা হলো 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে একটা বস্তু চুলার পাশে রাখা হইলো, তারপরে তার তাপমাত্রা যে 46 হইলো, ধরতরি 86 হইলো। তো 86 মানে তো 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস, এই এতটুকু তো আমরা বুঝতে পারছি। 83 মানে যে 30 ডিগ্রি সেলসিয়াস, এতটুকু তো আমরা বুঝতে পারছি। এখন কথা হলো যে আমাদের যে নির্দিষ্ট সময় পর বস্তুটিকে দেখো, যে বস্তুটি আসলে কি, বস্তুটি হলো ওই যে 30 ডিগ্রি সেলসিয়াসের ওই বস্তুটা না, বস্তুটা তো 30 ডিগ্রি সেলসিয়াসে বর্তমানে আছে ওই বস্তুটা। ওরে 500 গ্রাম গলিত বরফের ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো, বুঝছো? তার মানে একটা বালতি আমরা কল্পনা করি, যে বালতির মধ্যে আমাদের বরফ আছে।
বুঝছো? বরফ আছে, বরফ কতটুকু আছে? 500 গ্রাম। 500 গ্রাম বরফ আছে, বা সেটা বলতে পারি যে 0.5 কেজি বরফ আছে। বুঝছো? 0.5 কেজি বরফ আছে। এখন গলিত বরফের ঠান্ডা পানির মধ্যে, গলিত বরফের ঠান্ডা পানির মধ্যে ছেড়ে দিলে মিশ্রণের তাপমাত্রা কত হবে? বুঝতে পেরেছো? গলিত বরফের মিশ্রিত পানির মধ্যে ছেড়ে দিলে এখন আমাদের মিশ্রণের তাপমাত্রা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, যে মিশ্রণের তাপমাত্রাটা আসলে কত হবে, এটাই আমাদের নির্ণয় করতে হবে। এবং এটা খুবই ইজি একটা ব্যাপার স্যাপার হবে আমাদের জন্য। আমি তোমার বলি যে এটা কিলোরিমিতি, একেবারে জাস্ট কিলোরিমিতি দিয়ে বের করতে পারবে। মানে ও যতটুকু তাপ ছাড়বে ততটুকু গ্রহণ করবে, দেন মিশ্রণের একটা টেম্পারেচার আমার বের হবে। দেখো একটু মাথা ঠান্ডা করে দেখো। নিশাদ কিছু কি বলছো আমাকে? কি বলো? আচ্ছা দেখো, ফার্স্টে দেখো আমি তোমারে বলি যে আমাদেরকে কি কি দেওয়া আছে। দেখো আমাদেরকে এম দেওয়া আছে, ঠান্ডা পানি বা এম ওয়াটার দেওয়া আছে কত? 0.5 কেজি, এটা দেওয়া আছে। তার সাথে সাথে আর কি দেওয়া আছে বলি, আমাদের ভর দেওয়া আছে, বস্তুটার ভর। বুঝছো? বস্তুর ভর, বস্তুর ভর এম কত দেওয়া আছে? বস্তুর ভর এম, এম দেওয়া আছে হলো 3 কেজি, এটা দেওয়া আছে। এর সাথে সাথে আমি যদি বলি যে কঠিন যে বস্তুটা আছে এই বস্তুটার আপেক্ষিক তাপ এস, এস তোমাকে কত দেওয়া আছে বলো? এস তোমাকে দেওয়া আছে হলো হ্যাঁ, এটা হচ্ছে বরফ। এই এই যে আচ্ছা, এবার কথা হলো যে আমাদের পানির আপেক্ষিক তাপ, দেখো পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে হচ্ছে 4200, তাহলে পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ, বুঝছো? আপেক্ষিক তাপ কত দেওয়া আছে? পানির আপেক্ষিক তাপ দেওয়া দেওয়া আছে হচ্ছে 4200। 4200 তোমার, যাই হোক, জুল পার কেলভিন পার কেজি। বুঝছো? এরপরে হ্যাঁ হ্যাঁ, কোনটা? ওই তো পানির আপেক্ষিক চাপ। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমি যদি তোমার বলি যে বরফের যে আপেক্ষিক তাপ সেটা তোমাকে দেওয়া আছে, আর কি দেওয়া আছে বলো তো? আচ্ছা, এখন কথা হচ্ছে কি, আমি তোমার যদি বলি যে গলিত বরফের পানি, এই যে গলিত বরফের ঠান্ডা পানির ক্ষেত্রে তাপমাত্রার যে পরিবর্তনটা হবে, বুঝছো? তাপমাত্রার একটা পরিবর্তন হবে না? তো তুমি মনে করো তাপমাত্রার পরিবর্তনটা কতটুকু হবে। দেখো গলিত বরফ মানে তুমি ধরেই নাও যে বরফটা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, বুঝতে পারছো? তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এটা পরিবর্তন হয়ে তার তাপমাত্রা তো অবশ্যই বাড়বে। কারণ আমি যদি একটা বরফের মধ্যে, ভালো করে বোঝো, এই যে এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যেই পানি আছে, এই পানির মধ্যে আমি যদি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা কাঠের টুকরা বা একটা মেটালের টুকরাকে ডুবাই, তাইলে কি হবে? এই মেটাল কি তাপ ছেড়ে দেবে না? এন্ড এই পানি কি করবে? সেই তাপ গ্রহণ করবে না? আমি একটু আগে সিমুলেশনের মাধ্যমে তোমাকে দেখাইছি যে যখন তাপটা ছেড়ে দেবে, যখন তাপটা ছেড়ে দেবে তখন পানি কি করবে? তাপ গ্রহণ করবে। দেন পানি তাপ গ্রহণ করে পানির তাপমাত্রা বৃদ্ধি পাবে। আবার এই যে এই বস্তুটা কি করবে? তাপ ছেড়ে দেওয়ার ফলে এই বস্তুর তাপমাত্রা কি কমে যাবে। তাইলে আমি বুঝতে পারছি যে পানির তাপমাত্রা 100% ক্ষেত্রে বেড়ে যাবে। তাহলে আমি যদি পানির তাপমাত্রা চেঞ্জ আমি বের করতে চাই, তাহলে আমি কি বের করতে পারি? আমি তোমাকে বলতে পারি এই কথাটুকু যে থিটা, থিটা মাইনাস মাইনাস 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই থেটা দিয়ে আমি কি বোঝাতে চাচ্ছি তোমাকে? এই থেটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে T2। আর এই জিরো মানে কি? জিরো মানে হচ্ছে এখন বর্তমানে পানির যে তাপমাত্রা, মানে হচ্ছে T1। বুঝছো? T1, তার মানে T1 কত ছিল? 0। তার T1 থেকে কি হয়ে গেছে? বেড়ে গেছে, বেড়ে কত হয়েছে? থিটা হয়েছে। বুঝতে পারছো? এই দুইটা আমি বিয়োগ করে দিলাম, তাইলে আমি কি পাবো? পানির মূল যেই তাপমাত্রা যে পার্থক্য আছে সেটা আমরা পেয়ে যাব। বুঝতে পেরেছো? বা তাপমাত্রার পরিবর্তন যেটা আছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে পানির তাপমাত্রার পরিবর্তনটুকু আমরা পেয়ে গেলাম। এখন কঠিন বস্তুর তাপমাত্রার পরিবর্তন তোমাকে আমি যদি বের করতে বলি, বলো।
আচ্ছা, কঠিন বস্তুর তাপমাত্রার পরিবর্তনটা এবার বের করতে বলি। এই যে আমাদের যে কঠিন বস্তুটা ছিল, এই যে কঠিন যে বস্তুটা ছিল, এর কথা কি ছিল? এর 30 ডিগ্রি ছিল না, এই 30 ডিগ্রি ছিল না। বাট এখন কি হবে জানো? এই 30 ডিগ্রির চাইতে কি হবে, তাপমাত্রাটা হারাই ফেলবে। বুঝতে পেরেছো? এই 30 ডিগ্রির চাইতে কি হবে, তাপমাত্রা কিন্তু হারাই ফেলবে। তাহলে এই 30 ডিগ্রি ছিল, বাট তাপমাত্রা কি হবে, তাপমাত্রা হচ্ছে হারাই ফেলবে। বুঝতে পেরেছো? এইটা হবে মূল কাহিনী। এখন কথা হলো এত কেলভিন। এবার আমি তোমারে বলি যে কঠিন বস্তুর ক্ষেত্রে, বুঝছো, কঠিন বস্তু কর্তৃক যে তাপ, কঠিন বস্তু কর্তৃক যে তাপ, সেটাকে আমরা যদি Q1 বলি, তাহলে Q1 ইজ ইকুয়াল টু কি বলতে পারি? আমরা বলতে পারি এস এম ডেল টি। তো আমাদের এস এর মান কত বলো? এস এর মান হচ্ছে 3 কেজি। বলো। ও, এস এর মান তো 3 কেজি না, এটা হচ্ছে এম এর মান 3 কেজি, আর এস এর মান কত? এস এর মান হচ্ছে 361 গুণিতক। এবার যদি আমি বলি টির মান কত, টির মান হচ্ছে দেখো 30 মাইনাস থিটা। এটা হচ্ছে আমাদের টির মান। এটা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে বলো তো? এটা হচ্ছে আমাদের কঠিন বস্তুর ক্ষেত্রে। এবার আমাদের তরল বস্তু বা আমাদের পানির ক্ষেত্রে কি আসবে? দেখো, পানির পানির ক্ষেত্রে কি আসবে সেটা আমি যদি তোমার বলি, যে পানির ক্ষেত্রে আসবে হচ্ছে, দেখো, এস এম ডেল থিটা, তাই তো, বা ডেল টি। তাহলে এস এর মান কত? এস এর মান পানির ক্ষেত্রে তুমি পাচ্ছ হচ্ছে 4200। আচ্ছা, আর এম এর মান কত? 0.5। আর টির মানটা কত বলো তো? টির মানটা হচ্ছে, আমি যদি তোমার বলি, তাহলে টির মানটা আমি কত বলতে পারি? থিটা। মানে এই যে এই জিনিসটা আমি এখানে তুলে দিতে চাচ্ছিলাম, বাট এই শূন্যটা দিলেও যা না দিলেও তাই, তাই আমি থিটা দিছি, বুঝছো? তো আশা করি বুঝতে পারছো। তো এবার এইগুলা, বলো কোনটা বোঝনি, এই যে এই পার্টটুকু নাকি এই পার্টটুকু? কোন পার্টটুকু বোঝো নাই বলো? আচ্ছা, তো আমি তোমার ফার্স্টে বলি, এই ম্যাথ গুলো একটু একটু ঝামেলা টাইপের। তুমি যদি আগে ক্যালোরিমিটিতে তুমি যদি ফাঁকি দিয়ে আসো, তাইলে তুমি এর জীবনেও বুঝবা না, এতটুকু মাথায় রেখো। আবার নতুন করে তোমার ক্যালোরিমিটি দেখে আসতে হবে, নাই তুমি জীবনেও এই ম্যাথ বুঝবা না। তো ক্যালোরিমিটিতে যদি ফাঁকি দিয়ে থাকো বুঝবা না, আর যদি ফাঁকি না দিয়ে থাকো তাইলে আমি আবার বললে বুঝবা। তো এমনি, হ্যাঁ, হ্যাঁ, তো ক্যালোরিমিটার তো আমি প্রথম থেকেই তোমারে করাচ্ছি। আমি তোমাকে বলে আসছি না বারবার যে যতটুকু তাপ ছাড়বে, যতটুকু গ্রহণ করবে, দুইটা সমান হবে। আমি তো তোমার প্রথম থেকে ওইটাই করাচ্ছি আজকে। তো ওই জায়গায় যদি ফাঁকি দাও, এই ম্যাথ তুমি জীবনেও বুঝবা না, বুঝছো? মানে এই ম্যাথ গুলো একটু কঠিন, এই ম্যাথ গুলো একটু কঠিন। হ্যাঁ, ফাঁকি তুমি মারছো কিভাবে? আমি যেটা বুঝাইছি তুমি মনোযোগ দিয়ে শোনো নাই, বা শুনছো ভুলে গেছো, তাইলে এটাই তো ফাঁকি মারা। বিকজ আমি তো পড়াইছি, তোমারে আমি বুঝাই। তো আবার দেখো, আমার কাজ কি? দেখো, আমার কাজ হলো কঠিন বস্তু আর ঠান্ডা বস্তু এই দুইটারে আগে আলাদা করো। এই যে কঠিন বস্তু আর ঠান্ডা বস্তু, দুইটা বস্তু, বুঝছো, কঠিন আর ঠান্ডা। দেখো, কথা হলো আমার যে কঠিন বস্তুটা ছিল, সেটা আগে তুমি ভালো করে দেখো। যে আমার যে কঠিন বস্তুটা ছিল, সেই কঠিন বস্তুটার তাপ, আমাদের তাপ কতটুকু, এটা হলো এস এম এল টি। এটা তো আমাদের কঠিন বস্তুর তাপ। বুঝতে পারছো? তো কঠিন বস্তুর তাপ হচ্ছে এইটা। তো এখন তোমারে আমি যদি বলি যে কঠিন বস্তুর এই যে এস এর মান কত, কঠিন বস্তুটার এস এর মান কিন্তু এখানে দেওয়া আছে, সেটা হলো 361। 361, আর এম এর মান তোমাকে এখানে দেওয়া আছে, সেটা হলো 3 কেজি। 3 কেজি। আর টির মান, এই যে ডেলটি, এই ডেলটির মান কিন্তু তুমি জানো। কিভাবে জানো আমি তোমার বলি, যে এই যে আমাদের এই যে এই জিনিসটা, বুঝছো, আমি তোমার বলি, এই যে এখানে একটা মনে করো বালতি আছে, বুঝছো, এই বালতির মধ্যে তুমি ধরো, এই নিশা, মনোযোগ দিচ্ছ তো? আচ্ছা, এই যে বালতি আছে, এই বালতির মধ্যে মনে করো যে পানি আছে, বুঝছো? তো পানি মনে করো যে ঠান্ডা। হ্যাঁ, আচ্ছা, তো মনে করো যে এখানে একটা বালতি আছে, বালতির মধ্যে একটা পানি আছে, পানি মনে করো যে ঠান্ডা পানি, বুঝতে পারছো? তো এখন এই যে ঠান্ডা পানিটা আমার যে আছে বালতির মধ্যে,
তো এর মধ্যে আমি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে ভেজাবো। বুঝছো? কত ডিগ্রি? 30 ডিগ্রি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফকে ধরতে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা বস্তুকে আমি দেবো। এবার কথা হলো, এবার দেখো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে বস্তুকে আমি দিচ্ছি, বুঝতে পারছো? এই যে দেওয়ার পরবর্তীতে কি হয়েছে দেখো, দেওয়ার পরবর্তীতে এই যে এইটার যে তাপমাত্রা আছে সেটা কত? 30 না? ও কি করবে? ও তাপমাত্রা কিন্তু ছেড়ে দেবে। বুঝছো? তাপমাত্রা কিন্তু ছেড়ে দেবে। আর এই যে তাপমাত্রাও ছেড়ে দিল, বা এই যে তাপও ছেড়ে দিল, এই তাপ তাপ ছেড়ে দেওয়ার ফলে এ কিন্তু ঠান্ডা হবে। এর টেম্পারেচার কিন্তু আর 30 ডিগ্রি কোনোভাবেই থাকবে না। বুঝতে পারছো? এর টেম্পারেচার কিন্তু আর কোনোভাবেই 30 ডিগ্রি থাকবে না। আর এই যে এই যে পানি, এই পানি কি করবে? এই টেম্পারেচার কিন্তু পানি গ্রহণ করে নিবে। দেন পানি যে ঠান্ডা ছিল, পানি কিন্তু আর ঠান্ডা থাকবে না, পানি কিন্তু এখন গরম হয়ে যাবে। বুঝতে পারছো তো? তাইলে এখন কথা হলো গিয়া যে আমাদের এই যে ব্যাপারটা তোমার বলি, যে এই যে টির মান কত? 30 মাইনাস, দেখো কত ডিগ্রি চেঞ্জ হয়েছে এটা কিন্তু আমি জানি না, এই জন্য আমি এখানে থিটা লিখছি। বুঝতে পারছো? T2 - T1 আছে না? তো আমরা T2 এর মান মনে করো জানিয়ে গেছি, বাট T1 এর মান আমরা এখনো জানতে পারি নাই, তাই আমরা এটা লিখে দিছি। এবার এই যে ঠান্ডা পানির যে ক্ষেত্রে, সেই ঠান্ডা পানির ক্ষেত্রে Q = SM∆T, এটা আমরা বলতে পারি। তো এস এর মান আমরা জানি, ঠান্ডা পানির এস এর মান কত? পানির এস এর মান হচ্ছে 4200। আর এস এর মান 4200 হলে এম কত? 0.5। আচ্ছা, টির মান, এবার যদি আমি তোমাকে টির মান বলি, তাহলে তোমারে আমি বলতে হয় যে পানির টেম্পারেচার ছিল হচ্ছে 0 ডিগ্রি। ঠান্ডা পানি মানে বরফ গলা পানি, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি যখন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বস্তুর সংস্পর্শে আসলো, তখন এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কিন্তু গরম হয়ে গেল। গরম হয়ে এর টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পেয়ে কোনো একটা কিছু হইলো, কত হইলো আমরা জানি না। তাহলে আমরা কি লিখতে পারি? যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি এখন এই যে থিটা মাইনাস 0। বুঝতে পারছো? তাহলে এখন হয়েছে থিটা, বাট আগে ছিল 0, তার মানে T2 - T1। এতটুকু আমরা বুঝতে পারছি আশা করি। তো এবার আমি এই যে যে দুইটা জিনিস আমি লিখলাম, তাইলে এইটা এইটা এই জিনিসটা কি বলতো? এই যে এই তাপটুকু, এই তাপটুকু কি কঠিন বস্তু? কি করছে? কঠিন বস্তু কি করছে? তাপ ছেড়ে দিছে না? তাইলে এইটা হচ্ছে ছাড়া তাপ। বুঝছো? আর এই তাপটা কি? গ্রহণ করা তাপ। তাই আমরা কি জানি? ছাড়া যতটুকু ছাড়বে ঠিক কি ততটুকুই গ্রহণ করবে। আমরা কি জানি? যতটুকু ছাড়বে ঠিক কি ততটুকুই গ্রহণ করবে। আমরা এটা জানি না যে যতটুকু ছাড়বে ঠিক ততটুকুই গ্রহণ করবে, মানে ছাড়া তাপ আর গ্রহণ করা তাপ দুইটাই সমান। এটা হচ্ছে ক্যালোরিমিতি অনুযায়ী, যে যতটুকু তাপ ছাড়বে ঠিক ততটুকু তাপই গ্রহণ করবে। ছাড়া তাপ এবং গ্রহণ করা তাপ দুইটাই সমান। তাই আমি তোমাকে বলতে পারি, বলো, যে 361 × 3 গুণ 30 ইজ ইকুয়াল টু, আমি তোমার বলতে পারি 4200 গুণ 0.5 গুণিতক θ-0। বুঝছো? এই দুইটাকে আমরা সমান লিখতে পারি। বুঝতে পারছো আমার কথা? এই দুইটাকে আমি সমান লিখতে পারি। কেন লিখতে পারি? ক্যালোরিমিতি অনুযায়ী ছাড়া তাপ এবং গ্রহণ করা তাপ দুইটাই সমান, তাই আমরা এটা লিখতে পারি। এবার এটা তুমি যদি লিখতে পারো, দেন তুমি কিন্তু নরমালি খুব সুন্দরভাবে এখানে ক্যালকুলেটরে বসাই দিবা। ক্যালকুলেটরে বসাই দেওয়ার সাথে সাথে তোমার কিন্তু থিটার মানটা বের করে দেবে। তাইলে তুমি মিশ্রণের টেম্পারেচারটা বের করতে পারবা। দেন থিটার মানটা যা হবে মিশ্রণের টেম্পারেচার তাই। এটা একবার নিজে নিজে দেখো, বলো। এটা, আচ্ছা, আমি কি জানতাম? আমি জানতাম যে, আরে একটা জিনিস, তুমি যা ছাড়বা আরেকজন তো তাই নেবে, তাই না? বুঝতে পারছো না? তো দেখো এই যে কঠিন বস্তুর তাপমাত্রা বেশি ছিল, তাহলে কঠিন বস্তু কি তাপ ছেড়ে দিছে। আর এই ঠান্ডা বস্তু আস্তে আস্তে গরম হচ্ছে, তাপ গ্রহণ করেই তো গরম হচ্ছে। তাপ কতটুকু গ্রহণ করবে? যতটুকু এ ছেড়ে দিছে ও কিন্তু ঠিক ততটুকুই গ্রহণ করবে, ও কিন্তু তার বেশি গ্রহণ করতে পারবে না। আচ্ছা, ও কতটুকু ছাড়ছে সেটা কিন্তু আমরা এই যে এই সূত্রের মাধ্যমে এখানে বের করে রাখছিলাম। এতটুকু ও ছেড়ে দিছে। আর কতটুকু গ্রহণ করছে? ও কিন্তু এই যে এতটুকু গ্রহণ করছে। তো
তো এই দুইটা কিন্তু সমান, যতটুকু ছাড়ছে ঠিক ততটুকু গ্রহণ করছে। তো তুমি লিখতে পারো এই যে এইটারে যদি Q1 বলো আর এইটারে যদি Q2 বলো, তাহলে এই দুইটা কিন্তু ইকুয়াল, যে Q1 ইজ ইকুয়াল টু Q2, এই দুইটা কিন্তু ইকুয়াল। এই দুইটা ইকুয়াল হইলে এই দেখো এখানে কিন্তু আমি জাস্ট বসাইছি, বসায় আমি কিন্তু এই থিটার মানটা বের করে আনছি। বুঝছো? আচ্ছা, ঠিক আছে, এই ম্যাথগুলো কিন্তু একটু কঠিন, বুঝছো? এই ম্যাথগুলা একটু কঠিন, বাট এগুলা খুব কনসেপ্ট যদি একেবারে অ্যাকচুয়াল ক্লিয়ার না হয়, তাইলে কিন্তু এই ম্যাথগুলা তুমি করে আসতে পারবা না। এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে যে একদম কনসেপ্ট ফুল ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছো নিশাত? আচ্ছা, তাইলে আমরা এই ম্যাথটা বুঝতে পারলাম, তাই না? এখন বাসার কাজ কি থাকবে? বাসার কাজ থাকবে হচ্ছে আমাদের 2024 সালে আসা সবগুলো সিটিও শেষ করে ফেলা আজকে রাতের মধ্যে, মানে কালকে সকালে আমাকে, কালকে রাতে আমাকে দেখানো। ঠিক আছে? আর কি কোনো প্রশ্ন আছে তোমার? থাকলে আমার করতে পারো, কিছু বলতে চাইলে বলতে পারো।